আমন্ত্রণ জানাচ্ছি করোনা কাস্টের সাপ্তাহিক আয়োজনের আজকের এপিসোডে। এবং আজকে আমরা যথারীতি করোনা ভাইরাসের উপর সারা বিশ্বের বিজ্ঞানীদের তৈরি এবং সারা বিশ্বের বিজ্ঞানীদের করা যে গবেষণাপত্র আছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। তবে আমরা প্রতিদিন যেই সদস্যরা এখানে উপস্থিত থাকি, যেমন আমাদের সাথে আছে মোহাম্মদ আলী কোচি, মোহাম্মদ আনিসুল করিম, মঞ্জিলুর রহমান এবং হাসান সাদিফটি। এদিকে ছাড়াও আজকে আমাদের একজন বিশেষ অতিথি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এবং আমাদের ৫ জনের সাথেই এই বিশেষ অতিথি অনেক দিনের পরিচয়। এর মধ্যে আমি পরিচয় করে দিতে চাই আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মুশতাক ইবনে আইয়ুবকে। মুশতাক স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের কর্মরত আছেন শিক্ষক হিসাবে। উনি তার পিএইচডি শেষ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এবং বেশ কিছুদিন পূর্বে তিনি করোনা ভাইরাসের উপর, বিশেষ করে করোনা ভাইরাসের জেনেটিক কোড এর উপর একটি রিসার্চ প্রকাশ করেছেন বায়ো আর্কাইভে, যেটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতেও বেশ কয়েকদিন কথা হয়েছে। এবং আমরা আজকে মুশতাক স্যারের সাথে তার গবেষণা নিয়ে কথা বলবো করোনা ভাইরাস সংক্রান্ত গবেষণা বাংলাদেশে আরো কিভাবে আসতে পারে সেগুলো নিয়ে। বাট আমি শুরুতে মুশতাক স্যারকে একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমরা সবসময় লক্ষ্য করি একটা গবেষণাপত্রকে যখন নিউজ পোর্টালে কভার করা হয় তখন একটা মিসলিডিং ক্লিক বেইট টাইটেল দিয়ে শুরু করা হয়, যেটা আসলে রিসার্চাররা বলে নাই, বাট মানুষ এটাকে ইন্টারপ্রেট করে, যেটা বিজ্ঞানের জন্য আসলে ভালো না। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি যে গবেষণাটা করেছেন সেটাকে যদি নিউজ পেপারে আপনি লিখতেন, এটার টাইটেল কি হইতো? আপনার নিউজটা রিসার্চ টাইটেলটা পত্রিকায় দিলে আপনি কি দিতেন? এবং আপনার যে গবেষণাটা সেটাকে দিয়ে যদি আমাদেরকে একটু খুব সংক্ষেপে সহজ ভাষায় বুঝিয়ে বলেন আমাদের জন্য, স্যার। আচ্ছা, থ্যাংক ইউ শামির, এবং সবাইকে, প্যানেলের অন্য সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের সবার জন্য শুভকামনা। যেটা শামির আগেই বলেছো যে সবার সাথেই অনেক আগ থেকে একটি সম্পর্ক, এবং আজকে এই আলোচনায় যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি প্রথম যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে, যে বিজ্ঞান যখন মিডিয়াতে যখন যায় এবং সেটার যে টাইটেলটা বিশেষ করে তৈরি হয় সেটার সাথে অ্যাকচুয়াল রিসার্চ যেটা, তার দূরত্বটুক আসলে সাধারণ পাঠক যারা, সাধারণ পাঠক না বলে আমি বলি যারা বিজ্ঞানের বাইরের পাঠক যারা, তাদের জন্য কিন্তু পার্থক্যটুক ধরাটা একটু কঠিন হয়ে পড়ে, এবং এটা একটা সমস্যা আমাদের বিজ্ঞান কমিউনিকেশনের ক্ষেত্রে। আমার গবেষণায় যাওয়ার আগে আমি ছোট্ট একটি উদাহরণ দেই। অনেক বছর আগে আমি, খুব অনেক বছর না, ৩-৪ বছর আগে আমি বিবিসিতে একটি খবর দেখলাম যে বলছে যে মানুষের ইউরিন থেকে দাঁত তৈরি করার একটি গবেষণা করেছে চীনের একদল গবেষক। তো এটা খুবই মানে ভয়ঙ্কর একটি টাইটেল একদিক থেকে, এবং বিবিসির মতো একটি নিউজ পোর্টাল এটা করেছে। আমি ঢুকে দেখলাম যে আসলে বলা হয়েছে যে যাদের কিডনিতে একটু তুলনামূলকভাবে সমস্যা থাকে, ইউরিনের সাথে কিছু কোষ আসলে শরীর থেকে বের হয়ে যেতে পারে, এবং ওই কোষগুলো থেকে স্টেম সেল যে টেকনোলজি আছে সেটা ব্যবহার করে দাঁতের মতো দেখতে কিছু একটা বিজ্ঞানীরা তৈরি করেছিলেন। আমি উদাহরণটি দিলাম যে আমাদের বিজ্ঞান গবেষণা যখন মিডিয়াতে যায় তখন পার্থক্যটি কতটা হতে পারে সেটা দেখার জন্য। আমার গবেষণাটিও ঠিক বেশিরভাগ পত্রপত্রিকায় এসছে যে করোনা ভাইরাসের ভিতরে জিনোম পরিবর্তনের ফলে এর সংক্রমণ ক্ষমতা কমছে, এই শিরোনামটি বেশিরভাগ জায়গায় এসছে। আমি আসলে, হ্যাঁ শামির, কিছু ইন্টারাপ্ট করবা? ইয়েস, আমি স্যার আপনাকে বলতে বলছিলাম, যদি একটু প্রথমে সংক্ষেপে আপনার গবেষণাটাকে কয়েক লাইনে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, এবং তারপরে আমরা যদি এই আলোচনাটা করি। আর আমি দর্শকরা যারা উপস্থিত আছেন, আমি অলরেডি দেখতে পাচ্ছি 160 জনের মতো মানুষ চলে এসেছে। আমি অনুরোধ করবো যারা আমাদের এই আলোচনাটাকে গুরুত্বপূর্ণ মনে করেন তারা এই ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য ভিডিওটিকে শেয়ার করতে পারেন। আর আমরা মুশতাক স্যারের যে গবেষণা পত্রটি নিয়ে কথা বলছি তার লিংক আমি এখন আমাদের কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা পড়ে দেখতে পারেন। ব্যাক টু ইউ মুশতাক স্যার। ওকে, থ্যাংক ইউ শামির। তো হ্যাঁ, কোচি ভাই মিউট আছে, মিউটটা খুলেন। আচ্ছা, আমি চাচ্ছি যে তুমি একটু সময় নিয়ে, বেশি সময় না, মানে একটু ব্রিফলি হলেও তুমি বলবে, না হলে আমাদের আলোচনাটা অনেকে যারা দেখছে তারা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা জানে না যে কি হয়েছে। সুতরাং মানে আমি চাচ্ছি সেটা একটু।
ঠিক আছে। তো এখন যেটা হয়েছে যে আমার যেটা টাইটেল হিসেবে বেশিরভাগ জায়গায় এটা এসছে, এখন আমি তাহলে বর্ণনা করি যে গবেষণাটা আসলে কি দেখা গেছে। আমরা যেমন এই ভাইরাস যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, SARS-CoV-2, যেটা COVID-19 এর পিছনে দায়ী, এই ভাইরাসটি ছড়ানোর প্রায় কিছুদিনের ভিতরেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা কিন্তু দেখার চেষ্টা করছিলেন যে ভাইরাসটি কেমন, বিশেষ করে এর জিনোম তথ্যগুলো কেমন। এখন জিনোম তথ্য আমরা এখানে যারা আছি সবাই জানি, তারপর আমি অন্যদের জন্য একটু বলে দিচ্ছি যে প্রত্যেকটি জীব অথবা জীব সত্তা, আমি যে লিভিং এন্টিটি বলি, তার সকল বৈশিষ্ট্য কেমন হবে, তার প্রাইমারি নিয়ন্ত্রণটা কিন্তু জিনোম তথ্য দ্বারা নির্ধারিত হয়। তাহলে এই তথ্যটা এই কারণে জানাটা খুব জরুরি ছিল। এবং আমরা এটাও জানি যে বর্তমান সময়ে জিনোম সিকোয়েন্সিং টেকনোলজি প্রচন্ড অ্যাডভান্সড হয়েছে। আগে যেই গবেষণাগুলো করতে আমাদের অনেক বছর লাগতো, এখন আমরা সেটা কয়েক দিনের ভিতরে করতে পারি। ফলে খুব দ্রুত গতিতে কিন্তু হাজার হাজার জিনোম সিকোয়েন্স জমা পড়েছে এই বিভিন্ন ডেটাবেজে। এরকমই একটি ডেটাবেজ জার্মানির জিস8 নামে একটি ডেটাবেজ, ওখানে ইনফ্লুয়েঞ্জা সম্পর্কিত সকল তথ্য, সকল জিনোম ইনফরমেশন ওখানে জমা হয়। আমি ওখানে একটি অ্যাকাউন্ট করলাম এবং ওখান থেকে আমি তথ্যগুলো পেলাম। সেখানকার একটি গবেষণায় আমি যখন দেখছিলাম যে জিনোম তথ্যগুলো কেমন এবং তাদের ভিতরে একটার সাথে আরেকটার পার্থক্য কেমন, তখন খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন এখান থেকে বের হয়ে আসলো। এবং সেটি হচ্ছে যে একটি বিশেষ জায়গায় এই জিনোমের ভিতরে পরিবর্তন হয়েছে এই ভাইরাসগুলোর ভিতর, যেখানে পরপর 3টি অবস্থান পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যারা জিনোম নিয়ে কাজ করি বা পড়াশোনা করি, আমরা জানি যে জিনোমের ভিতরে হরহামেশাই পরিবর্তন হয়, আমাদের মানুষের জিনোমের ভিতরেও পরিবর্তন হচ্ছে, কিন্তু একসাথে পরপর 3টি পরিবর্তন হয়ে যাওয়া এবং সেটা কনসিস্টেন্টলি হওয়াটা একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন। এবং সেখান থেকে আসলে আমার এই গবেষণার সূত্রপাত। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল সেটা হলো এই পরিবর্তনটা আমি প্রথম যেখানে লক্ষ্য করেছিলাম সেটি ছিল ইতালির একটি শহর, তুলনামূলকভাবে ছোট শহর, সেটা হচ্ছে অ্যাব্রুজো নামে একটি জায়গা। তো ওখানে ইন্টারেস্টিংলি আসলে করোনা ভাইরাসের সংক্রমণও কম এবং আক্রান্ত হচ্ছে কম এবং মানুষ মারাও যাচ্ছে কম। তুলনামূলকভাবে ইতালির মিলান শহর বা লোম্বার্ডি যেটা বলা হচ্ছে, ওই জায়গাটা অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। সুতরাং এই যে অবজারভেশন গুলো ছিল, জিনোম তথ্য একটা পার্টিকুলার জায়গায় একটি বিশেষ পরিবর্তন এবং সেই পরিবর্তনটা একটা জায়গায় দেখতে পাওয়া যেখানে তুলনামূলকভাবে কম আক্রান্ত হচ্ছে মানুষ, এটাকে আমি পরবর্তীতে আরো বিস্তারিত করেছি এবং আরো অন্যান্য শহরে, অন্যান্য দেশে আমি দেখেছি। এবং সেখান থেকে তাহলে যদি খুব এক লাইনে যদি আমি বলি যে আমি যেটা পেয়েছি সেটা হলো যে এই বিশেষ পরিবর্তনটি সেই সব জায়গাতেই বেশি দেখা যাচ্ছে যেখানে তুলনামূলকভাবে মানুষ কম আক্রান্ত হয়েছে এই কোভিড-19 থেকে। থ্যাংক ইউ মুশতাক স্যার। তাহলে আমি একটা ছোট কোশ্চেন করে নেই, শামির যদি একটু ইন্টারাপ্ট করা যায়। তাহলে যে আক্রান্তর সংখ্যার কথা আপনি বলছেন, তো বিভিন্ন ছোট শহরে তো কম সংখ্যায় থাকবে, তাহলে কি আপনি মানে জনসংখ্যার তুলনায় অনুপাতটাকে বোঝাচ্ছেন নাকি কতজন আক্রান্ত হয়েছে সেটাকে বোঝাচ্ছেন? আচ্ছা, খুবই ভালো একটি প্রশ্ন, থ্যাংক ইউ মঞ্জুলুর। এটা আমি আসলে এটা জনসংখ্যার যেই যেটা তুমি বলেছো রেশিও, যেটা যে কত টোটাল মানুষ এবং তার ভিতরে কত মানুষ আক্রান্ত হয়েছে, আমি ওই দিকটা আসলে যাইনি। আমি আসলে টোটাল সংখ্যাটাই দেখেছি এবং এটা খুব ভালো একটা পয়েন্ট যে ওটা আসলে দেখা যেতে পারে এবং এটাই দেখাটা যৌক্তিক, বেশি যৌক্তিক যে টোটাল মানুষের ভিতরে কতজন আক্রান্ত হয়েছে। আমি আসলে অবজারভেশনটা, শামির আমি একটু বলে নিই, অবজারভেশনটা এতটাই এবং আমি এতটাই ক্যারিড আউট ছিলাম আসলে এই পুরো জিনিসটা নিয়ে যে আমি ওই শহর থেকে আসলে পরবর্তীতে বিভিন্ন দেশ পর্যায়েও চলে গিয়েছি আর কি, এবং যখন দেখছি যে জিনিসটার ভিতরে অনেক কনসিস্টেন্সি আছে তখন আমি ওই দিকটায় অত বেশি ইনভেস্টেড হইনি, কিন্তু আমি মনে করি যে এটা হওয়া দরকার। থ্যাংক ইউ স্যার। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, আমি আসলে প্রথমে একটু বোঝার চেষ্টা করি আপনি আমাদেরকে এতক্ষণ ধরে যা বললেন যে করোনা ভাইরাস, অফকোর্স যে কোনো ভাইরাস, এমনকি মানুষও সময়ের সাথে সাথে তার যে জেনেটিক কোড তাতে কিছুটা পরিবর্তন আসে, যেটাকে আমরা মিউটেশন বলে থাকি। বাট করোনা ভাইরাসের এরকম 3টা মিউটেশন আপনি জিনোম অ্যানালাইসিস করে একটা ওই যে 3টা শিফট হয়েছে, ওই মিউটেশনটা আপনি বের করতে পেরেছেন। এখন সাথে তার মানে কি, একটা করোনা ভাইরাস ছিল যেটা প্রথমে ছিল, ওইখান থেকে একটা মিউটেটেড ভার্সন বের হয়েছে এবং আপনি দেখলেন যে মিউটেটেড ভার্সনটা পাওয়া যাচ্ছে সেই সকল শহরে যেইখানটাতে
মানে করোনা ভাইরাসের প্রকোপ কম, অন্যদিকে পুরান ভার্সনটা সেই সকল শহরে পাওয়া যাচ্ছে যেখানে করোনা ভাইরাসের প্রকোপটা বেশি। এবং অনেকে এখান থেকে আসলে বোঝার মানে মনে করার চেষ্টা করে তাহলে মানে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাচ্ছে, কারণ করোনা ভাইরাস মিউটেশন করে নিজের রূপটা হারিয়ে ফেলছে। এটাই হচ্ছে নিউজে আমার মতে যেখানে একটা যে এই ইন্টারপ্রিটেশনটা এই রিসার্চ থেকে করা যায় না আমি যতটুকু বুঝতে পারি। সো আমার এখানে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের মিউটেশনের সাথে এই পপুলেশন লেভেলের ডেটার যদি আমি একটা লিঙ্ক করতে চাই, সেখানে আমার জানতে হবে যে আপনি যে পপুলেশন লেভেলের ডেটাটা নিয়েছেন এটা ওই পপুলেশনের ট্রু রিপ্রেজেন্টেটিভ কিনা। কারণ আমরা তো মানে আমি যতটুকু বুঝি এটা তো একটা কনভেনিয়েন্ট স্যাম্পলিং হচ্ছে, আপনার কাছে ওপেন সোর্সে যে ডেটাটা অ্যাভেলেবল আছে আপনি সেটা নিচ্ছেন। তো আমার কথা হচ্ছে আমি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কি যেটাকে যে আমরা সায়েন্সে বলে থাকি ফাইলোজেনেটিক ট্রি অ্যানালাইসিস করে আমরা দেখি যে কোন জিনটা কোন ভার্সনটা আগে ছিল এবং কোনটা পরে হয়েছে। আমরা কি করোনা ভাইরাসের জন্য এরকম একটা ম্যাপ তৈরি করতে পেরেছি যেখান থেকে আমরা জানি যে বেশি ডেঞ্জারাস ভার্সনটা আগে ছিল এবং স্লাইটলি মিউটেটেড ভার্সনটা পরে আসছে? আমরা কি এটা বের করতে পেরেছি এখনো? হ্যাঁ, এটা করা গেছে আসলে। যেমন যেই পরিবর্তনটির কথা আমি বললাম, একটি গুরুত্বপূর্ণ গবেষণা অস্ট্রেলিয়ান একদল গবেষক দেখিয়েছিলেন যে ওনারা বলেছিলেন ওরা আসলে এবিসি এই তিনটা স্ট্রেন তারা বলেছিলেন এই করোনা ভাইরাসের ক্ষেত্রে। আমি অবশ্য ওগুলোকে স্ট্রেন বলতে চাচ্ছি না, আমি তাদেরকে বলি যে তিনটা ধারায় পরিবর্তনগুলো হয় এই ভাইরাসের ভিতরে। সুতরাং আমরা যদি ধরে নেই যে উহানে যে প্রথম ভাইরাসটি ছিল সেটি হচ্ছে আমাদের রেফারেন্স জেনোমের যে ভাইরাস সেটা, এবং ওর পর থেকে চায়নায় কিন্তু একটা ধারা সৃষ্টি হয়েছে পরিবর্তনের। তাহলে উহান যদি হয় আমাদের 0.0, প্রথম যেই একটি ব্রাঞ্চ তৈরি হলো একদিকে, সেটা হচ্ছে চায়নার দিকে একটি বিশেষ অবস্থানে। আমাদের করোনা ভাইরাসের জিনোম যে সাইজ সেটা হচ্ছে 30,000 বেজ, এবং 87H2 একটা পজিশন আছে। এই পজিশন থেকে একটা পরিবর্তন হয়ে ওটার সাথে 28,144, এই দুটো, এটা কিন্তু শুধু চায়নাতেই বেশি পরিমাণে পাওয়া যায়। ইনফ্যাক্ট এবং এই এশিয়ার ভিতরে তুলনামূলকভাবে এই পরিবর্তনটা বেশি। যখন এটা ইউরোপের দিকে আসলো ওখানে কিন্তু আবার আরো দুটো ব্রাঞ্চ যোগ হয়েছে, এবং একটি হচ্ছে এই যে 241 নাম্বার থেকে শুরু হয়ে আমি যেই মিউটেশনের কথা বলেছি ওই দিকে যাচ্ছে, এবং আরেকটি যাচ্ছে হলো 11,083 থেকে শুরু হয়ে 26,144 পর্যন্ত। তাহলে আমি এই তিনটা পয়েন্টে কিন্তু তিনটা ধারায় কিন্তু এই পরিবর্তনগুলোকে আমরা 0.0 যেটা ছিল একদম প্রথম যেটা ছিল সেখান থেকে আমরা এদিকে যেতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে যে এর ভিতরে কোনটা তুলনামূলকভাবে আমি যদি তিনটাকে ধারাবাহিকভাবে সাজাই তাহলে সবচেয়ে কম ক্ষতিকর কোনটা বা সবচেয়ে এই তিনটার ভিতরে বেশি ক্ষতিকর কোনটা, এটা জানার জন্য আমাদের অনেক পরিমাণ গবেষণা এখনো বাকি আছে। যেমন চীনের যেই তথ্যটা আমাদের কাছে আছে যে সেখানে কত মানুষ আক্রান্ত হয়েছে এবং কত মানুষ মারা গেছে টোটাল, যথেষ্ট পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে সারা পৃথিবীতে যে আমরা সংখ্যাটা বিশ্বাসযোগ্য হিসেবে নেব কিনা। সে কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি আসলে আমার গবেষণাপত্রে চীনের কোনো তথ্যই আমি অলমোস্ট উল্লেখ করিনি, আমি চলে গিয়েছিলাম ইউরোপের দেশগুলোতে। ওই জায়গাটায় যে প্রশ্নটি ছিল যে রিপ্রেজেন্টেটিভ কিনা, যে আমি একটা তথ্য নিলাম সেটা ছোট একটা শহর থেকে নিলাম, পুরো দেশের চিত্রটা আমি জানি না ওইটা থেকে। এখানে একটু বলে রাখি যে ইউরোপের বিশেষ করে এটা হচ্ছে নেদারল্যান্ডস এবং পর্তুগাল এবং বেলজিয়াম, এই তিনটা দেশের তথ্য বিশেষ করে যথেষ্ট পরিমাণ রিপ্রেজেন্টেটিভ ছিল। ওদের প্রায় বিভিন্ন অঞ্চল থেকে সিকোয়েন্স গুলো পাওয়া গেছে, অন্যান্য দেশে ঠিক অতটা না। এখন যেমন ইউকেতে যদি এখন আমরা তাকাই ইউকের তথ্যের দিকে, 3,500-এর বেশি তথ্য তারা জমা দিয়েছে, ওখানেও কিন্তু রিপ্রেজেন্টেটিভ তথ্য পাওয়া যায়। সুতরাং আমাদের আগের তুলনায় পাওয়ার আস্তে আস্তে বেড়েছে অ্যানালাইসিস গুলো। কোচি স্যারের একটা প্রশ্ন আছে। আচ্ছা, মুশতাক, আমি তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি যে তুমি তো মিউটেশন গুলো সব অবজার্ভ করেছো যেগুলো তুমি ডেটাবেসে পেয়েছো, তুমি এখন পর্যন্ত কতগুলো মিউটেশন দেখেছো টোটাল? আচ্ছা, এটার আমি তো দুটো ভাগে ভাগ করেছিলাম, আমি তখন 3,000 স্যাম্পল অ্যানালাইসিস। আচ্ছা, হ্যাঁ, তো এই ওখানকার যেমন আমি আমার স্ট্রেন গুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি, খুব সিম্পল, একটা হচ্ছে এ এবং আরেকটা জি বলেছি। এর ভিতরে আরো দুটো পরিবর্তন পাওয়া যায়, আর যে জি যেটা আছে সেটার ভিতরে তুমি আরো 17টা পরিবর্তন তুমি পাবা। না মানে আমার প্রশ্নটা মনে হয় তুমি আমি কনভে করতে পারিনি, সরি এর জন্য। এটা হচ্ছে প্রশ্নটা হলো যে টোটাল
মানে পয়েন্ট মিউটেশন এবং বিভিন্ন রকম মিউটেশন মিলে এখন পর্যন্ত রিপোর্টেড মিউটেশন কতগুলো? ও আচ্ছা, এটার শুরুর দিকে একটি গবেষণা ছিল 300 পরিবর্তনের কথা কিন্তু সায়েন্টিস্টরা বলেছিলেন, এবং সেটা এখন আরো বেড়েছে। আমার ধারণা তুমি 600-700 পর্যন্ত বলতে পারবে। আচ্ছা, যদি আমি ধরে নিই যে 600 জায়গায় পরিবর্তন রিপোর্টেড হয়েছে, তাহলে কেন তুমি ওই 2 ভাগে ভাগ করলে? ওই ভিত্তিটা একটু বলো, যে ওইটাই তোমাকে কেন, আচ্ছা তোমার কেন মনে হলো যে এই মিউটেশনটা এত গুরুত্বপূর্ণ? আচ্ছা, ভেরি ভেরি গুড কোশ্চেন। আমাদের আসলে জেনেটিক্সে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি নিউট্রাল ড্রিফট। মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের জিনের ভিতরে অনেক পরিবর্তনই হতে পারে, কিন্তু অনেক বেশিরভাগ পরিবর্তনই আসলে তেমন কোনো ফাংশনাল কনসিকুয়েন্স থাকে না। তো দেখা যায় যে এই যে আমি বলছিলাম যে 3টি ধারায় পরিবর্তনগুলো হচ্ছে, তুমি যদি এই 3টি ধারায় হাঁটতে থাকো আরো সামনের দিকে, তাহলে এগুলোর ভিতরে আরো আরো পরিবর্তনগুলো জমা হচ্ছে। সুতরাং একদম শুরুর দিকে এসে কিন্তু তুমি এই 3টা ব্রাঞ্চ ধরেই হাঁটা চলা শুরু করতে পারো, অথবা অনেক জায়গা থেকে হেঁটে এসে তুমি 3টা ব্রাঞ্চ ধরে একটা জায়গায় এসে মিলতে পারো। সেই উহানে গিয়ে ঠেকবো আমরা যদি অনেক এই যে 300 পরিবর্তন বললাম ধরে ধরে হেঁটে হেঁটে। এবং এখানে একটু বলে দিই, এই পরিবর্তনগুলো কিন্তু আসলে মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেমন ওই যে আমি 3টা ধারা বললাম, একটি ধারা যদি শুরু হয় তাহলে আরেকটি ধারা ওই ভাইরাসের ভিতরে কখনোই থাকে। তুমি কি একটু ইয়ে করতে পারবা কিনা, মানে তুমি যে মিউটেশনটার কথা বলতেছো এবং ওইটার ভিত্তিতে যে ভাগ করতেছো, তুমি কি একটু স্লাইড বা এরকম কিছু কি তোমার কাছে আছে যে তুমি দেখাতে পারবা যে আমি এই মিউটেশনটার কথা বলতেছি, যে এই জায়গায় এটা চেঞ্জ হয়েছে? আচ্ছা, কারণ আমি কথায় আমার কাছে মনে হচ্ছে না যে যারা শুনছে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, কারণ ধারা বা সিকোয়েন্স মানে হ্যাঁ, এই জিনিসটা একটু ক্লিয়ার যদি একটা মানে ছোট্ট করে দেখায় দেওয়া যেত যে স্লাইডে। আচ্ছা, যে আমি একটু আমার একটা স্লাইড একটু বের করার চেষ্টা করছি, যে দেখি যে হয় কিনা। কিন্তু আচ্ছা এটা স্যার, আমি আমরা দর্শকদের কাছে একটু ফিরে যাই। আমাদের সাথে মোটামুটি 200 দর্শক এখন আমাদের এই লাইভে উপস্থিত আছে, এবং দর্শক আপনাদের কাছে ডক্টর মুশতাকের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেই কোশ্চেন গুলো নিয়েও এখানে আলোচনা করতে পারি। আজকের আলোচনার প্রধান আলোচ্য বস্তু হচ্ছে করোনা ভাইরাসের অনেকগুলো রূপ দেখা যাচ্ছে সারা বিশ্ব জুড়ে, এবং এটা নিয়ে প্রত্যেকটা দেশেই গবেষণা হচ্ছে। এবং আমাদের বাংলাদেশ থেকে মুশতাক স্যার সারা বিশ্বের এই সিকোয়েন্স গুলো নিয়ে একটা গবেষণা করার চেষ্টা করেছেন, এবং পরবর্তীতে আমরা এই ধরনের প্রপোজাল পাচ্ছি যে বাংলাদেশে করোনা ভাইরাসের যে ধরনের সিকোয়েন্স আছে এগুলো আমাদের এখন ঘেটে দেখতে হবে, কারণ এক এক দেশের করোনা ভাইরাস গুলো এক এক রকম হতে পারে। তাই এক এক দেশের রেসপন্স টু করোনা ভাইরাসও ভিন্ন রকম হতে পারে। তো এই জিনিসটার গুরুত্ব উপলব্ধি করার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে ভাইরাস গুলো কত বহুরূপী ধারণা লাভ করতে পারে। যেমন ডক্টর মুশতাক তার গবেষণায় যেটা দেখানোর চেষ্টা করেছেন যে করোনা ভাইরাসের একটা পার্টিকুলার জায়গায় 3টা মিউটেশন, 3টা অক্ষর চেঞ্জ হয়ে গেলে বা ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেলে সেটা যে সকল শহরে থাকে সেই সকল শহরে করোনা ভাইরাসের প্রকোপ একটু কম দেখা গেছে। তো আমরা সেটা নিয়ে এখন আর একটু বেশি জানার চেষ্টা করছি। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। এখানে আমার একটা প্রশ্ন ছিল, মানে এখানে আমরা অনেকবারই বলে আসি যে প্রকোপ বেশি বা কম, এটা দর্শকদের জন্য একটু প্রকোপ বলতে আমরা কি বুঝি? এটা কি মৃত্যুর হার নাকি সংক্রমণের হার, নাকি আমরা এটা কি প্রকোপটা আসলে কি এখানে আপনার মানে আপনার গবেষণার আলোকে? হ্যাঁ, ঠিক আছে। এটা এটা আমি বলছি টোটাল আক্রান্তের সংখ্যা, যে কোভিড-19 কত মানুষ আক্রান্ত হয়েছে। যেমন আমি এখন থেকে 3-4 দিন আগের একটি তথ্য দিই, আমি আজকেই দেখি নাই। যেমন ইতালির যে 2টো শহর যেখান থেকে আমার রিসার্চ অবজারভেশন শুরু, অ্যাব্রুজোতে ওখানে ছিল 3,800 মতো টোটাল আক্রান্তের সংখ্যা, আর লোম্বার্ডিতে সেটা ছিল 80,000-এর কাছাকাছি। তার মানে পার্থক্যটা অনেক বেশি আসলে। এবং এখনো বর্তমানেও যেমন রাশিয়াতে কিন্তু ইদানিং বাড়ছে সংখ্যাটা। তো ওখানে মস্কোতে যেমন গতকাল পর্যন্ত আমি দেখেছি 60,000-এর কাছাকাছি ছিল, অথচ সেন্ট পিটার্সবার্গে এটার সংখ্যা ছিল 3,000-এর কাছাকাছি। এখন এখানে কিন্তু টোটাল জনসংখ্যার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা মঞ্জুলুর একদম শুরুতে পয়েন্ট আউট করেছে। যেমন মস্কোতে হচ্ছে 12 মিলিয়নের কাছাকাছি জনসংখ্যা, এবং সেন্ট পিটার্সবার্গে সম্ভবত 5 মিলিয়নের কাছে বাকিছে। আমার আরেকটু চেক করতে হবে। তাহলে আমরা যদি তুমি যে ডেটের কাট অফটা বলেছো, সেই কাট অফটায় যে তুলনামূলক আমরা বলতেছি যে এই দিনে অমুক শহরে এত আর অমুক শহরে এত, কিন্তু এখানে দুটো শহরে কিন্তু এক সময় শুরু হয় নাই। দুটো জায়গায় কিন্তু 0 ডে মানে ফার্স্ট কেস ডিটেকশন, এটা কিন্তু 2 জায়গায় ডিফারেন্ট হতে পারে। সুতরাং এক জায়গায় দেখা গেল যে 1 মাস আগে শুরু হয়েছে, সুতরাং তার তো ভ্যালু অনেক বেশিই থাকবে নিউ কেস বা টোটাল কেস নাম্বার। কিন্তু যে জায়গায় 1 মাস পরে শুরু হয়েছে সেখানে তো এখন প্রোগ্রেসিং। সুতরাং এটাকে নরমালাইজ কিভাবে করবা, এই জিনিসটাকে কমন একটা কম্পারিজনে আনার জন্য কিভাবে আনবে?
হ্যাঁ, এটা 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 খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু এখানের ক্ষেত্রে, এবং একটা লিমিটেশন বটে, যেটা একদম শুরুতে শামির বলেছিল যে গবেষণাটি হয়েছে কিন্তু এক্সিস্টিং যা তথ্য ছিল সেটার উপর ভিত্তি করে। আমি নতুন করে তো ওইসব দেশে গিয়ে আবার সব তথ্যপত্র নিতে পারিনি। হ্যাঁ। যেটা আমি এই গবেষণায় শেষের দিকে যেটা আমি খুবই হাইলাইটেড করেছি সেটা হলো যে ডিসকাশনের ভিতরে যে আমাদের আসলে ট্রেস ব্যাক করা দরকার, এবং যাদের যেই তথ্যগুলো অলরেডি আমার জেনোম তথ্য জানা আছে ওই পেশেন্টগুলোর অবস্থা কি ছিল সেগুলো আমাদের জানা দরকার। এটা একটা পয়েন্ট। আর তোমার যে প্রশ্নটা আছে, এখানে আমরা যেহেতু ওই শহরে গিয়ে আমি নতুন করে ওই তথ্য বা নতুন করে শুরু করতে পারছি না ইনফেকশনের ডেট একই সময়ে, সুতরাং আমি চেষ্টা করেছি যে অন্যান্য জায়গায় যেখানে হয়, যেমন কান্ট্রি লেভেলে যদি আমি বলি, বেলজিয়ামের কথা বলি বা নেদারল্যান্ডসের কথা বলি, ইউরোপিয়ান দেশগুলোর এই কাছাকাছি দেশগুলোর সংক্রমণ তুলনামূলকভাবে কাছাকাছি সময়ে হয়েছে। সুতরাং ওই দেশগুলোর তথ্য আমি ধরে নিয়েছি যে এখানে যেই অনিশ্চয়তাগুলো যেগুলো ছিল সেগুলো আমি কিছুটা ওই সব দেশের তথ্য যোগ করার ফলে কিছুটা এখানে ব্যালেন্সড হয়েছে বা আমরা নিউট্রালাইজ করতে পেরেছি। একটু ইন্টারাপ্ট করবো, কারণ আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্ন চলে এসেছে এবং আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে একটা প্রশ্ন এসেছে সাইফুর রহমান শাফির কাছ থেকে, যে এই পেপারটা কি রিসেন্টলি পাবলিশড হওয়া। তো আমি একটু মুশতাক স্যারের কাছে ফেরত যাই, যে এই পেপারটা কত তারিখ পাবলিশ হয়েছিল এবং কোথায় পাবলিশ হয়েছিল, আপনি যদি আমাদেরকে একটু ভেঙে বলেন। আচ্ছা, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে এবং স্বামী থ্যাংক ইউ। এটা ক্লারিফাই করা দরকার আমাদের। বর্তমান সময়ে কোভিড-19 রিলেটেড রিসার্চের আমরা বলি ডেটা ডেলিউজ নামে একটা কথা আছে, যে তথ্যের প্লাবন তৈরি হয়। বর্তমান সময়ে পেপারেরও আসলে একটা প্লাবন তৈরি হয়েছে কোভিড-19 রিলেটেড। বিশেষ করে অনেক বিজ্ঞানী যেহেতু বাসায় আটকা পড়েছেন, সুতরাং তারা অনেক গবেষণা করছেন এটা রিলেটেড। তো আমার এই গবেষণাটিও আসলে এটা আমি একটি জার্নালে পাঠিয়েছি এখন, আমি নাম বলছি না, কিন্তু ওটার দুটো ধাপ এটা অতিক্রম করেছে, ওখানে এখনো পাবলিশ হয়নি। মানে এটা আসলে পিয়ার রিভিউড না এখন ওই অর্থে, মানে একদম পারফেক্ট পিয়ার রিভিউ যেটা বলে। তবে আমি যেটা করেছি সেটা হলো এটা লেখার পরপরই আমার ঘনিষ্ঠজন যারা আছেন অথবা আমি যাদের সায়েন্সের জন্য যাদেরকে আমি একটা মডেল হিসেবে বিবেচনা করি, তাদের অনেকের সাথে আমি পেপারটি শেয়ার করেছি। তো তাদের একটা মতামত আমি এটার ভিতরে নিয়েছি। আর এটা পাবলিশ যেটা হয়েছে সেটা হলো এখনকার সময়ে রিসেন্টলি যেটা হয়েছে, যেহেতু অনেক সময় লেগে যাচ্ছে এই পেপারগুলোকে মেইন স্ট্রিম জার্নালে আনতে, কিছু প্রি প্রিন্ট সার্ভার তৈরি হয়েছে, এগুলো অনেক আগ থেকেই আছে, এবং এইসব জায়গায় এই পেপারগুলোকে জমা দেওয়া যাতে বিজ্ঞানীরা ইমিডিয়েটলি এটা অ্যাক্সেস পান এবং এটার ক্রিটিসিজম হোক অথবা এটার উপর ভিত্তি করে কাজ করা হোক, এগুলো যাতে করতে পারেন সেরকম কিছু সার্ভার তৈরি হয়েছে। আমার এই পেপারটি এখন ওরকম একটি সার্ভারে আছে। ওকে, থ্যাংক ইউ এটাকে ক্লারিফাই করার জন্য। একটা প্রশ্ন ছিল মুশতাক ভাইয়ের জন্য। এটা হচ্ছে যে আমরা যদি ধরেন লিমিটেশনস গুলো এই রিসার্চে আছে, এগুলি ওভারকাম করে যদি আমরা ধরেন ডে অফ ইনফেকশন সবকিছু নর্মালাইজ করে বলতে পারি যে এখানে বার্ডেন অফ কেসেস দেশে ইজ কোরিলেটেড টু দ্য স্ট্রেইন অফ দ্য ভাইরাস, তাহলে আমরা কি মানে এমন একটা পর্যায়ে যেতে পারি যেখানে একটা দেশের স্ট্রেইন জেনে আমরা প্রেডিক্ট করতে পারি যে দেশের কেস লোড বা মর্টালিটি রেট কেমন হবে? আচ্ছা, ওই কোশ্চেনের সাথে আমিও একটা কোশ্চেন করে নেই স্যার। কারণ হচ্ছে উনি যেহেতু আনিসুল করিম ভাই হচ্ছে ইয়ের কথা বললো, এই মর্টালিটি রেট, এখানে কিন্তু একটা প্যারাডক্স আছে। সেটা হচ্ছে কোনো ভাইরাস যদি হচ্ছে কম সংখ্যক মানুষকে আক্রান্ত করে একটা এলাকায়, সেখান থেকে কিন্তু একটা হাইপোথিসিস এটাও বলা যায় যে এখানে হয়তো বেশি মানুষ মারা যাচ্ছে আনুপাতিক হারে। এখন বেশি মানুষ যদি মারা যায় তাহলে তারা বেশি পরিমাণ ছড়াতে পারে না, যে কারণে ভাইরাসটি বেশি ছড়িয়ে পড়ে না। তার মানে উনি ওই মর্টালিটি রেট যেটা বললো, ওই মানে সেটাই আমি বললাম যে একটা ভাইরাসের প্রকোপের সাথে তো দুইটা জিনিস আসে, যে ভাইরাসটা কতটুকু ছড়াচ্ছে আর কত মানুষ মারা যাচ্ছে। এমনও হতে পারে যে ভাইরাস কম ছড়াচ্ছে সেটা বেশি পরিমাণ মানুষ মারে, এমনও তো হতে পারে। সো এসেনশিয়ালি যে ভাইরাল যত ভিরুলেন্ট হবে একটা স্ট্রেন, তত কম মানুষ মরবে ইন আ সেন্স, বিকজ এটা ছড়ানোর পটেনশিয়ালটা কমতেছে। না, আমার মনে হয় প্যাথোজেনিসিটি, যেখানে বোধহয় আমরা বলবো যত বেশি প্যাথোজেনিক তত বেশি ছড়াবে, কিন্তু হয়তো মানুষ কম মারা যাবে। আচ্ছা, আর যত কম প্যাথোজেনিক কিন্তু ভিরুলেন্স বেশি হতে পারে, মানে সে বেশি মানুষ মারবে। আচ্ছা,
আচ্ছা, আমরা একটু আর কয়েকটা কোশ্চেন নিয়ে নিই। যেমন হাসান নামক একজন প্রশ্ন করেছে যে জিনোম সিকোয়েন্স শব্দটা বারবার বলা হচ্ছে, এটা আসলে কি? তো আমি যদি খুব সহজে এক কথায় বলতে চাই, যে কোনো প্রাণী বা ভাইরাস, ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্স করা যায়। এর মানে খুব সিম্পলি তার ডিএনএ অথবা আরএনএ এটা আমরা বিভিন্নভাবে বের করে আনতে পারি কোষ থেকে। এটা এনে আমরা এটাকে একটা মেশিনের মধ্যে দেই। মেশিন আমাদেরকে একটা টেক্সট ফাইল দেয়। সিম্পলি একটা টেক্সট ফাইল দেয়। টেক্সট ফাইলে লেখা থাকে এ টি সি জি এ জি জি, এরকম অনেকগুলো ওয়ার্ড লেখা থাকে। এটাই হচ্ছে জিনোম সিকোয়েন্স। এই টেক্সট ফাইল, ইটস জাস্ট এ টেক্সট ফাইল। এবং এই টেক্সট ফাইলগুলি ডক্টর মুশতাক জার্মানির ওই সার্ভার থেকে ৩,০০০-এর মতন এরকম করোনা ভাইরাসের স্যাম্পল থেকে টেক্সট ফাইলগুলো নিয়ে তারপর তার অ্যানালাইসিস করেন। এবং উনি যে বলছেন মিউটেশনটা, এর মিউটেশনটা মানে হচ্ছে সেই সবগুলোকে যখন সবগুলো টেক্সট ফাইলকে একটা আরেকটার সাথে ম্যাচ করেছে, দেখা গেছে যে পার্টিকুলারলি কোনো জায়গায় ৩টা অক্ষর ম্যাচ করছে না, এবং ওইখানে বোঝা যাচ্ছে যে একটা মিউটেশন আছে। আর স্বামী, নাকি এক সুযোগে তুমি মুশতাক ভাইয়ের পেপারটা একটু দেখিয়ে দিবা নাকি? বা মুশতাক আমি অলরেডি পেপারটা কিন্তু আমাদের লিংকে দিয়ে দিয়েছি, যারা পেপারটা তাহলে পড়তে চায় ওখানে দেখতে আমরা পারবে। আমরা ম্যাকের কোশ্চেনটাতে বোধহয় আবার ফিরে যাই যে যদি আমরা কেস বার্ডেন আর হচ্ছে মর্টালিটি রেট কোনোভাবে জানতে পারি যেটা অ্যাসোসিয়েটেড হচ্ছে মিউটেশনের সাথে, আমরা প্রেডিক্ট করতে পারি কিনা আউটকাম, ফিউচার আউটকাম। আচ্ছা, হ্যাঁ, এটা মনে হয় এই পেপারের সবচেয়ে বড় ছিল কি বলে প্রেমিস, যেটা আর কি, যে কি করা যেতে পারে ভবিষ্যতে এই তথ্যগুলো ব্যবহার করে। আমার খুব দৃঢ় বিশ্বাস এই জায়গাটায় যে আমরা যে ভাইরাসের যে পরিবর্তনগুলো হচ্ছে এটা নিয়ে কিন্তু একটা বড় রকমের শঙ্কা আছে। মানে মিডিয়াতে আসছে যে ভাইরাসটি শতবার পরিবর্তন হয়ে গেছে, মানে মনে হচ্ছে একটা সুপার বাগ হয়ে গেল। কিন্তু আসলে যেমন আমি একটু আগে যেমন বলেছি, বেশিরভাগ পরিবর্তনই হচ্ছে আসলে তেমন কোনো অর্থ নাই, মানে এটার কোনো ফাংশনাল কনসিকুয়েন্স নাই। কিছু পরিবর্তন আছে যেটার ফাংশনাল কনসিকুয়েন্স আছে, মানে এই পরিবর্তনটা ভাইরাসটার উপর কোনো না কোনো প্রভাব বিস্তার করবে। এখন সেটা ভাইরাসটাকে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলবে নাকি তার ক্ষতি আরো কমিয়ে দেবে, এটা কিন্তু গবেষণার বিষয়, এবং সেগুলো আমরা রিসার্চ করে বের করতে পারি। যেমন আমি যে পার্টিকুলার পজিশনটা দেখেছি ওটার কিন্তু একটা বায়োইনফরমেটিক অ্যানালাইসিসও করা হয়েছে, এবং সেখানে দেখা গেছে যে এটার কারণে এই ভাইরাসটির প্যাথোজেনিসিটি আসলে কমে যাবে। প্যাথোজেনিসিটি মানে এটার ইনফেক্ট করার ক্ষমতা কমে যাবে। এবং মঞ্জিলুর এবং আনিসুল, তোমরা দুজনেই যে প্রশ্নটি করেছো সেটারও এই পেপারের ভিতরে একটা আলোচনা আছে যে এই ইনফেক্টিভিটি যখন কমে যাচ্ছে, এই ভাইরাসগুলো আসলে বেশি লিথাল, আসলে মানুষ মারছে বেশি। এবং এটা আমরা ওই দেশগুলোতেও দেখতে পাচ্ছি যে নেদারল্যান্ডস হোক অথবা বেলজিয়াম হোক, ওখানে কিন্তু জার্মানির তুলনামূলক বেশি মারা গেছে, যদিও আক্রান্ত হয়েছে কম। এটা নিয়ে আমরা একটু পরে আলাপ করতে পারি, বোধহয় কিছু প্রশ্ন আছে। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আপনাকে বলতাম স্যার, এই গ্রাফটা, এটা আপনার পেপার থেকে একটা গ্রাফ, এই গ্রাফটা নিয়ে যদি একটু কথা বলেন, এখানে আপনি কি দেখানোর চেষ্টা করেছেন আমাদেরকে? পাশের বারগুলো লাগবে, পাশের বারগুলো লাগবে একটু জুম আউট। হ্যাঁ, পাশের বারগুলো যেটা এখানে আসলে দেখানো হয়েছে, যে দুটো মিউটেশনের কথা যে বলেছি আমি, যে দুটো মিউটেশনের ভিত্তি করে আমি পুরো ভাইরাসটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটি বিশেষ জায়গায় পরিবর্তন। সেই পরিবর্তনটি যেই দেশে, যেমন এখানে স্পেনে সবচেয়ে কম পরিবর্তন আছে, ফ্রান্সে এবং স্পেনে সবচেয়ে কম আছে, জার্মানিতে একটু বেশি আছে, হ্যাঁ, তারপর ইংল্যান্ড, বেলজিয়াম পরিবর্তন পরিমাণে ওই পরিবর্তনটি আছে। এবং এটা হচ্ছে এই পরিবর্তনের রেশিও গুলো দেখানো হয়েছে। যেটা কালো এটা হচ্ছে অরিজিনাল ভাইরাসটা যদি আমরা ধরে নেই, আর যেটা নীল যেটা ওটা হচ্ছে পরিবর্তিত ভাইরাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি পর্তুগালে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে এবং স্পেনে সবচেয়ে কম পরিবর্তন হয়েছে। আমরা এই ডান পাশের যে গ্রাফটা সেটার সাথে এটার একটা লিংক আছে। এখানে দেখানো হচ্ছে যে এই লাল যে এটা আছে, গ্রাফটা আছে, এবং নীল যেটা আছে, নীলটা দিয়ে দেখানো হয়েছে টোটাল আক্রান্ত সংখ্যা, এবং লালটা দিয়ে দেখানো হয়েছে যে ওই যে পরিবর্তনগুলোর কথা আমি বলেছি যেটা, যে সেটা টোটাল কতটা আছে। এবং ওটা থেকে দেখানো হয়েছে যে পর্তুগালে দেখতে পাচ্ছি আমরা সবচেয়ে কম মানুষ আক্রান্ত হয়েছে, এবং এখানে আসলে সবচেয়ে বেশি পরিবর্তন আছে। মানে আমরা যদি এই দিকে, হ্যাঁ, লালের মাথাটা, এখানে হলো সবচেয়ে বেশি পরিবর্তন আছে, আর এখানে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে। স্পেনের একদম টোটাল অপোজিট জায়গাটা, আর বাকি দেশগুলো মাঝামাঝি বা এরকম দিকে আছে। মানে তুমি বলতে চাচ্ছ যে লাল দাগটা হচ্ছে পরিবর্তনের হার, আর নীল দাগটা হচ্ছে আক্রান্তের হার। পরিবর্তনের হার
মানে ওই মানে এটা হচ্ছে ওই যে পার্টিকুলার যে অরিজিনাল mutation ভার্সনটা বলেছি, হ্যাঁ, ওই mutation। জায়গার ওই মিউটেশন। হ্যাঁ, মিউটেশনের টোটাল সংখ্যা। আচ্ছা, এখানে হচ্ছে আসলে টোটাল সংখ্যা দেখা হচ্ছে, হার না হয়ে আসলে আর সংখ্যা। না। আচ্ছা টোটাল সংখ্যা। তার মানে পর্তুগালে ভাইরাসটার মিউটেশন অনেক বেশি হয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে অনেক কম মানুষ ইনফেক্টেড হয়েছে। টোটাল নট হার। কম মানুষ infected হয়েছে। আর স্পেনে পরিবর্তন কম হয়েছে এবং ইনফেক্টেড হয়েছে অনেক বেশি। আর আমার মুস্তাক স্যারের কাছে এখানে প্রশ্ন, এই স্পেনের যে রূপটা বা ভাইরাসের যে সিকোয়েন্সটা পাওয়া গেছে, এটা কি চায়নার সাথে সবচেয়ে বেশি মিল? নাইস পয়েন্ট। আসলে চায়নার যেটা বলেছি, চায়নাকে আমি পুরো চিত্রের বাইরে রেখেছি, কারণ আমি ওখানকার আসলে কোনো তথ্যকেই আমি এগুলোর সাথে মিলাতে চাইনি। তবে এই স্পেনের তথ্যটা কিন্তু চায়নার মতো না আসলে। আমরা যেমন ইউরোপের ভিতরে আমরা শুরুতেই বলেছিলাম যে নতুন একটা স্ট্রিম তৈরি হয়েছে ইউরোপে পরিবর্তনের। এই স্পেনে কিন্তু ওই ইউরোপিয়ান ধারাটাই আছে, কিন্তু তার ভিতরে ওই বিশেষ মিউটেশনটা হয় নাই, এর ভিতরে অন্যরকম আরেকটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে। সেটা হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট, এটা আমাদের আলোচনার মধ্যে যেন ইনক্লুডেড হয়, এই জন্য আগে আমি করে রাখছি। শাফি সে বলেছে যে বাংলাদেশে প্রথম করোনা রোগী আজ থেকে 60 দিনেরও বেশি আগে শনাক্ত হয়েছে। তো কিন্তু এতদিন অতিবাহিত হওয়ার পরও বাংলাদেশের অবস্থা ইউরোপ আমেরিকার মতো না হওয়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা, এর সাথে আমাদের এই মিউটেশনের কোনো সম্পর্ক আছে কিনা, সেটা আমি আলোচনায় আনতে চাই। নাম্বার 2, আরেকজন কোশ্চেন করেছে শিহাব, সে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে এই জিনিসটা বুঝতে পারছে না, যে কাইন্ডলি ডিফারেন্সিয়েট বিটুইন প্যাথোজেনিসিটি এন্ড ভিরুলেন্স। প্যাথোজেনিসিটি আমরা এই যে ওয়ার্ডটা আমরা ইউজ করতেছি, এটা কি, এবং ভিরুলেন্স কি, এটা যেন আমরা একটু আলোচনা করি। আমি যদি একটু এই সুযোগে আমাদের মানে যেহেতু হাফ এন আওয়ারের মতো হয়ে গেছে, এখন নতুন একটা এই খুব ভালো একটা পয়েন্ট আসছে, ওটাকে একটু ইন্ট্রোডিউস করে নেই। যে এটা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5,000-এর মতো আজকে যে নাম্বার, তাতে 5-6,000-এর মতো হচ্ছে ইনফেক্টেড পারসন, মানে মানুষের আক্রান্তের সংখ্যা, আক্রান্তের সংখ্যা বলতে যাদেরকে টেস্ট করে পজিটিভ পাওয়া গেছে হচ্ছে কোভিড-19-এ। কিন্তু সেই পরিমাণে যদি মৃতের সংখ্যা দেখা হয়, সেটা ছিল সম্ভবত 175। আমি ভাগ করে গতকাল রাতে আমি দেখতেছিলাম, এটা হচ্ছে 0.01 বা এমন কিছু, মানে 1% হচ্ছে মর্টালিটি রেট যদি এই ডেটাকে আমরা দেখি। আর যেহেতু সবাইকে টেস্টও করা হয় না, তার মানে আসল আক্রান্তের সংখ্যা আরো বেশি হবে। যদি আমরা এই অন্তত যে মৃতের সংখ্যাটাকে বিশ্বাস করি, বাংলাদেশে যে যারা মারা যাচ্ছে, যে মৃতের সংখ্যা অন্তত ট্র্যাক করা হচ্ছে, আমরা যদি সেটা সামহাও বিশ্বাস করে নেই, তাহলে বলতে হবে যে বাংলাদেশে মর্টালিটি রেট হচ্ছে অনেক কম, মানে মৃত মানুষের যে অনুপাত সেটা হচ্ছে অনেক কম। এখন এই কারণে অনেক বিভিন্ন মানুষের বোধহয় বিভিন্ন হাইপোথিসিস আছে, যেমন অনেক বাজারের অনেক হাইপোথিসিসের মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের হচ্ছে ইমিউনিটি ভালো। তারপরে আরেকটা যেমন হচ্ছে মুস্তাক স্যারের কাছ থেকে যদি আমরা করি যে ভাইরাসের যে ধরনটা বাংলাদেশে আছে, সেটা হচ্ছে কম, সেটার শক্তি হচ্ছে কম। তাছাড়া আরো অনেকগুলো আসা যায়, আমরা এটা ধারণা। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে হাইপোথিসিস। যেমন বাংলাদেশের পপুলেশন অনেক ইয়াং, এবং ইয়াঙ্গার পপুলেশনে ইয়াঙ্গার মানে ডেমোগ্রাফিকে ভাইরাসটা কম এফেক্ট করে। আরেকটা জিনিস যেটা আমরা ভুলে যাচ্ছি, বাংলাদেশের ডেটা রিপ্রেজেন্টেশন খারাপ। হয়তো সবাই যারা মারা গেছে আমরা তাদেরকে ডেটাতে ইনক্লুড করতে পারছি না, এগুলো আমাদের মাথায় রাখা উচিত। হ্যাঁ, এই ব্যাপারে আমরা মুস্তাক স্যার যদি কিছু কমেন্ট করেন, কারণ আপনি যেহেতু এখন বর্তমানে বাংলাদেশে আছেন এবং ওখানকার গবেষণার সাথে কিছুটা হলেও জড়িত, এবং অনেক কিছু হয়তো আপনি ফলো করেন সরাসরি। থ্যাংক ইউ। আমার মনে হয় ওই টার্মটাকে একটু বেশি বিশ্লেষণ করে নেই না, তারপর বাংলাদেশে ঢুকে যাই। প্যাথোজেনিসিটি এবং ভিরুলেন্স, এটা জীবাণুর ক্ষেত্রে যে কোনো জীবাণুর ক্ষেত্রে আমরা এই দুটো টার্মিনোলজি ব্যবহার করি। প্যাথোজেনিসিটিকে আমরা বলতে পারি যে ইনফেক্টিভিটি যেই কথাটি আছে সেটার সাথে এটাকে আমরা প্যারালাল করতে পারি, যে কোনো একটি জীবাণু দ্বারা তার হোস্ট, যেটা যেমন এই ভাইরাসের ক্ষেত্রে মানুষ হচ্ছে হোস্ট, মানুষকে তার সংক্রমণ করার যে ক্ষমতা, এটা হচ্ছে তার প্যাথোজেনিসিটি। এবং আমরা বলছি যে SARS-CoV-2 এর প্যাথোজেনিসিটি আসলে খুব হাই, মানে হচ্ছে যে এটা অনেক বেশি ইনফেক্টিভ, সে খুব দ্রুত মানুষকে ইনফেক্ট করতে পারে। আর ভিরুলেন্স যেটা, সেটা হচ্ছে যে আমার ভিতরে সে আক্রমণ করলো বা সংক্রমণ করলো, এর মানে এই না যে আমি আসলে রোগাক্রান্ত হয়ে যাব।
বা এটার কোনো সিভিয়ার কোনো সিমটম আমার মধ্যে তৈরি হবে, তাহলে এই কোনো একটা পার্টিকুলার জীবাণুর যে রোগ সৃষ্টির ক্ষমতা, একটা হচ্ছে তার ইনফেক্ট করার ক্ষমতা, আর একটা হচ্ছে তার রোগ সৃষ্টির ক্ষমতা। রোগ সৃষ্টির যে ক্ষমতা সেটাকে আমরা ভিরুলেন্স বলি। আচ্ছা, তাহলে তাহলে মুশতাক, মানে হ্যাঁ। একটা জীবাণু কত ছোঁয়াচে এটাকে আমরা কোন টার্ম দিয়ে প্রকাশ করব? কত ছোঁয়াচে? এটা আমরা প্যাথোজেনিসিটি দিয়ে আমরা আচ্ছা, ই আর করতে পারি। আর ওই জীবাণুটা তোমার মধ্যে কতটা মারাত্মক ক্ষমতা মানে ইফেক্ট করতে পারে এটা আমরা কি দিয়ে প্রকাশ করব? এটা So, আমরা কি দিয়ে? এটা আমরা ভিরুলেন্স দেয়া। বেসিক্যালি Virulence. পপুলেশন, এখানে আমরা ওই যে পাবলিক হেলথ যারা করে এবং ক্লিনিক্যাল যারা ডাক্তার, ওদের জন্য কোন টার্মসটা কতটুকু রেলেভেন্ট এখানে হ্যাঁ, চলে আসে আর কি। ক্লিনিশিয়ানস এর জন্য হ্যাঁ, যেমন ভিরুলেন্সটা হুম, অনেক বেশি রেলেভেন্ট, হুম, পাবলিক হেলথ প্রফেশনালস এর জন্য হুম। প্যাথোজেনিসিটি, মানে হুম, মোর অর লেস আর কি একটা ডিস্টিংশন আমরা এখানে তৈরি করতে পারি। হুম, হুম। আচ্ছা, আমি মুস্তাক স্যারকে আবার একটু এটা প্রশ্ন ঠিক, করে হ্যাঁ। দেব। আমি আসলে ওই যে ছবিটা দেখিয়েছিলাম ওর পিছনে হচ্ছে আমি আপনার কাছে একটা কাউন্টার প্রশ্ন করতে চাচ্ছি। মোটামুটি ব্যাপারটা ধরেন আমরা এখানে একটা ছোট করে পিয়ার রিভিউ করার চেষ্টা করি। তো ব্যাপারটা কারণ আমরাও তো পিয়ার, তো মানে আমার অ্যাকচুয়ালি পিয়ার রিভিউর বেশ অভাব হচ্ছে এখন। হুম, হুম, এখন বেশ অভাব আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমার হ্যাঁ। প্রশ্ন হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আপনি দেখানোর চেষ্টা করছেন যে এই শহরগুলাতে এই স্ট্রেনটা যেটা ওই যে মিউটেটেড ওইটা বেশি এবং এই কারণে ওখানে ফলটা কম। বাট এটা আমার ব্যক্তিগত অভিমত যে এই ডেটা থেকে এটা বলা যায় না যে ভাইরাসটা মিউটেটেড করেছে এবং করার কারণে ভিরুলেন্স প্যাথোজেনিসিটি কমে গেছে এবং এর কারণে ওই শহরের সংখ্যাটা কমে গেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি এই ডেটাটা থেকে শুধু মানে এই কেন জিনিসটা মনে হচ্ছে না সমীর? সেই কারণগুলো বলো যে তোমার কেন মনে হচ্ছে না? যেমন আমি প্রবাবলি একটু বেশি মলিকুলার বায়োলজি লেভেল থেকে হয়তো চিন্তা করছি। আমি যদি এটা প্রমাণ করতে চাইতাম তাহলে আমি কি করতাম? আমি আমার ল্যাবে ওই ওয়াইল্ড টাইপ স্ট্রেনটাকে নিতাম, নিয়ে ওই যে ৩টা জায়গায় স্যার বলছে যে মিউটেশনটা আছে এই মিউটেশনটা তৈরি করতাম। তাহলে আমার হাতে ২টা ভাইরাসই ল্যাবের মধ্যে থাকতো। এরপর ল্যাবে আইদার ইঁদুর অথবা মানুষের কিছু কোষের মধ্যে আমরা এই ২টা ভাইরাস ইনফেক্ট করে দেখতাম। তারপর দেখতাম কোনটা কোষের মধ্যে বেশি ইনফেকশন করছে। তারপরে মানে তারপরে আমি আরো মোর ডেফিনিটিভলি আরো প্রমাণ সহকারে জিনিসটা দাবি করতে পারতাম। বাট না, এখানে একটা জিনিস বলাই দরকার যে ওই টাইপের রিসার্চ করার প্রাইমারি ধাপটা হচ্ছে যে মুস্তাক স্যার যে ধরনের রিপোর্ট গুলো করে। না 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 না, নট প্রথমে তো নেসেসারিলি অবজারভেশন করতে হবে সবসময় তোমাকে। না, প্রথমে না, এটা ওই আনিস ভাই হয়তো বলবে, হ্যাঁ, সেটা আনিস ভাই যে ফিল্ডে আছে, না, যদি নাম্বার যদি লার্জ হয়, ইফ ইউ টেক এ লার্জ এনাফ স্যাম্পল, তাহলে মলিকুলার এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নাই। শুধুমাত্র আনিস যেটা বলবে আমি জানি, এবং I'm quite sure Anis will also agree that correlation and causation are not the same thing. যে একটা বাড়লে একটা বাড়তেছে, একটা বাড়লে আর একটা কমতেছে, ইট লুকস নাইস। যেমন এটা একটা খুব বড় লজিক্যাল ফেলাসি এক্সাম্পল হচ্ছে এরকম যে আমি বলতে পারি লুক্সেমবার্গ শহরের মাথাপিছু আয় ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি, আর লুক্সেমবার্গের হোমোসেক্সুয়ালিটি রেট ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি। বাট এর মানে এই না যে হোমোসেক্সুয়ালিটি রেটের সাথে মাথাপিছু আয়ের সম্পর্ক আছে। বাট কোরিলেশন না 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 it's true that correlation does not indicate causation, কিন্তু কোরিলেশন যদি খুব কেয়ারফুলি অ্যানালাইসিস করা হয় তাহলে কোরিলেশন হচ্ছে খুবই পাওয়ারফুল একটা টেকনিক। কারণ আমি যদি দেখি যে এই লুক্সেমবার্গের অমুকের সাথে অমুকের মিল আছে, আর কোনো কিছুর সাথেই এর পৃথিবীতে আর মিল নাই, আর যত ফ্যাক্টর থাকতে পারে অন্য কোনো ফ্যাক্টরের সাথে এর কোনো কোরিলেশন নাই, আমি কনফাউন্ডার গুলোকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে একটা কোরিলেশন অ্যাক্টিভিটি এক্সপেরিমেন্ট করেই আমি বলতে পারবো যে এটাই হচ্ছে কজ। কোরিলেশন ক্যান আমি বি একটু সহজ করে কজেশন। বলতে চাই এই যে মানে কনফাউন্ডিং আদার ফ্যাক্টরের কথা যে আমরা বলতেছি, বেশি সায়েন্টিফিক টার্ম আমরা ইউজ করতেছি, আমরা সহজ করে যদি এটা বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে একটা দেশের মানে স্বামীরের সাথে আমি একটু ডিসএগ্রি করছি এই জন্য কারণ আমাদের প্রথমে যেটা মানে মুশতাক যেটা করছে সেটা হচ্ছে অবজারভেশনাল, মানে আমি দেখছি যে কি ঘটছে, আর ওইটা হচ্ছে ল্যাবে আমি একদম মেকানিজম বের করার জন্য যে ইন্টারভেনশনাল সেটা কিন্তু ডিফারেন্ট, এবং ওইটা করার আমাদের এখন সুযোগ নেই। আমাদের অবজারভেশন থেকে আমরা কোনো কনক্লুশনে আসতে পারি কিনা, কিন্তু আসার পথে এখানে বাধা কি? আমি একটু বলে নি তুমি আবার অ্যাড করবা। তো এখানে বাধা হচ্ছে যে আমি তো এটা র্যান্ডমলি নেই, আমার এখানে কতগুলা সিকোয়েন্স রোগী হসপিটালে গিয়েছে, তাদের কাছ থেকে স্যাম্পল কালেক্ট করে সেই রোগীগুলোর ক্ষেত্রে সিকোয়েন্স করা হচ্ছে, তা দিয়ে আমি ওভারঅল বলতে চাচ্ছি। কিন্তু ওই দেশের পপুলেশন যেরকম একটা ব্যাপার, ওখানকার হেলথ সিস্টেম,
ওখানকার টেস্টিং কিরকম হচ্ছে। এখন যেমন ধরো এটা যদি তুমি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য করতে চাও, বাংলাদেশের টেস্টিং আমরা কি সেই পরিমাণ টেস্ট করছি কিনা। আমি এখন যদি, যেহেতু এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে আমি কতগুলো কেস হচ্ছে, কতজন মারা যাচ্ছে, এটার উপর ইন্ডিকেট করে আমি একটা ধারণা করতে চাচ্ছি। আমি তো আসলে বাংলাদেশের জানি না কতজন ইনফেক্টেড হচ্ছে। আমি এখন ডেইলি টেস্ট করতেছি 5,000, ডেইলি 5,000 টেস্ট করছি, নাকি আর একটু কম বেশি এরকম। কিন্তু আমাদের দেশের যে জনসংখ্যা, তাতে ডেইলি কতগুলো টেস্ট করা দরকার, আমরা কি সবগুলো নিউ কেসকে আমরা কি আসলে ইন্ডিকেট করতে পারছি কিনা। তাহলে আমাদের দেশের ডাটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ না, যে আমি ওইটা দিয়ে বলতে পারবো যে আমাদের দেশের সাথে এই মিউটেশনের সম্পর্ক আছে। আমি তোমাদেরকে আরেকটু বলি যে অনেকের কিন্তু সিমটম নাই। বাংলাদেশে কেস কিভাবে হচ্ছে, বিশেষ করে ডক্টরদের মধ্যে কেন পাওয়া যাচ্ছে, কারণ কন্টাক্ট ট্রেসিং এ যাদের হিস্ট্রি আছে, কোনো সিমটম নাই, তারা প্রিভিলেজ। তাদের ক্ষেত্রে আমরা কি করতেছি যে হ্যাঁ, ডক্টররা যেহেতু এখানে সার্ভিস দিচ্ছে, তাদের টেস্টটা জরুরি, তাদের টেস্ট করে দেখা যাচ্ছে কোনো সিমটম নাই, কিন্তু তারা পজিটিভ হয়ে বসে আছে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কিন্তু পজিটিভ কেস পাচ্ছি। তাহলে আমি বুঝতে পারছি না তুমি কোথায় আমার সাথে ডিসএগ্রি করছো। ডিসএগ্রি করছি, হ্যাঁ আমি বলে দিচ্ছি এখানে ডিসএগ্রি করছি এটাই, যে আমি অবশ্যই মঞ্জিলো যেটা বলেছে যে আমি অবজারভেশন করে কোরিলেশন থেকে একটা স্ট্রং ধারণা পেতে পারি। আমার ল্যাবে এখন ওই ইঁদুর বা মানুষের উপরে মিউটেশন ঘটিয়ে পরীক্ষা করে এই মেকানিজমটাকে এস্টাবলিশ করা, সেই জন্য যে একটা পেপারের অবজারভেশন মিথ্যা হয়ে যাবে তা কিন্তু না। এবং শুধু তাই নয়, এবং শুধুমাত্র তাই নয়, আমি কিন্তু বলি নাই যে পেপারের অবজারভেশন মিথ্যা হয়ে যাবে। আই নেভার সে শামির, না না, কিন্তু আমাদের তারপরে একটা আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য একটা মানে যাতে ভুল ধারণা সৃষ্টি না হয়, যে কোনো কজালিটি মানে কোনটার কারণে কোনটা হলো, এ থেকে বি হলো কিনা, সেটা এস্টাবলিশ করার জন্য সব সময় আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট করার দরকার নাই। সব সময় আমাদের একটা জিনিস চেঞ্জ করে দিয়ে দেখার দরকার নেই, কারণ চেঞ্জ করারও সমস্যা আছে। সামটাইমস যখন আমরা কোনো কিছু চেঞ্জ করে দিয়ে ওইটার ইফেক্ট দেখি, এটার এগেইনস্টেও আর্গুমেন্ট আছে যে প্রকৃতিতে হয়তো ওই চেঞ্জটা ওইভাবে হয় না, অন্যভাবে হয়। তুমি তোমার ল্যাবের এক্সপেরিমেন্টে যে কাজটা করতেছো এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আসল সময় ভাইরাস রিয়েল টাইম যখন মানুষকে এফেক্ট করে এইভাবে করে না। তোমার ল্যাবের সেটিংটা হচ্ছে তোমার মন মতো দাঁড় করানো। এটা একটা ভালো পয়েন্ট যে ল্যাব তুমি যে সেল করতেছো রিয়েল লাইফ এনভায়রনমেন্টটা কি। ইফতি বলো, ইফতি। না মানে এখানে একটা মঞ্জির খুব ভালো পয়েন্ট যে ল্যাব সিচুয়েশন এক্সপেরিমেন্টের একটা বড় ব্যাপার হচ্ছে মেকানিজমটা স্টাডি করা যায় যে আসলে কি হচ্ছে, কিন্তু এটা আবার ল্যাবে করা হয়। যেমন আমরা যে দেখলাম যে করোনা ভাইরাস কোন সারফেসে কতক্ষণ থাকে, যে লোহাতে কতক্ষণ থাকে, প্লাস্টিকে কতক্ষণ থাকে, আবারও এটা কিন্তু ল্যাবে করা। এই জন্য ওই পেপারেও বারবার বলা যে রিয়েল লাইফে জিনিসটা অন্যরকম হবে। একটু মেইনস্ট্রিমে আলোচনা ফিরে নিয়ে আসি, যদি আমরা আলোচনা কিন্তু অনেক আলোচনা একটু আমি সেন্টারের দিকে আসার জন্য আবার মুস্তাক স্যারের কাছে ফিরে যাই, যে আপনার কি এমন কোনো প্ল্যান আছে কিনা যেখানে আমার মনে হয় যেহেতু বাংলাদেশে এখন অনেক পেশেন্ট আছে, যে তাদের থেকে যদি 1000 জনের মতো হচ্ছে স্যাম্পল কালেক্ট করে কোনোভাবে তাদের ভাইরাসের ওই আপনার যে সিকোয়েন্সটা দরকার ওই সিকোয়েন্সটা যদি করা যায়, সেটা তো পুরো জিনোমও করার দরকার নেই, শুধুমাত্র একটা পিসিআর করে তাহলে তো কজালিটি এস্টাবলিশ করা যাবে। আপনি যেটা চাচ্ছেন, আপনার কনক্লুশনটা একদম একটা হার্ড একটা কনক্লুশন করা যাবে, সেরকম কোনো প্ল্যান আপনার আছে কিনা? থ্যাংক ইউ মঞ্জিলুর, এবং অনেকগুলো পয়েন্ট আসলে আলাপ হয়েছে, এবং থ্যাঙ্কস ফর দ্য পিয়ার কমেন্টস। এটা জাস্ট তোমার এখানে আসার আগে বলে নিই যে কয়েকদিন আগে আনিসা একটা পেপার শেয়ার করেছিল, চায়নায় কিন্তু গবেষণাগারে একটা তুমি যা বলেছো ঠিক ওইভাবে একটা পরিবর্তন করে পেশেন্ট ডিরাইভড যে মিউটেশন গুলো আছে এটা করে কিন্তু ওরা দেখিয়েছে যে একটা পার্টিকুলার মিউটেশনের ফলে 270 গুণ পর্যন্ত ইনফেক্টিভিটি কমে যায়, এবং এগুলো করা যাবে, এবং আমি মনে করছি যে ইনশাআল্লাহ সামনে হয়তো এগুলো বিভিন্ন দেশে এই গবেষণাগুলো চলে আসবে। মঞ্জুলুরের যে বিষয়টা, সে যে প্রসঙ্গটা তুলেছে, যে আমিও এটাই ঠিক মনে করছি যে আমরা যেমন হোল জিনোম সিকোয়েন্সের কথাটা হয়তো মনে করছি যে সিকোয়েন্স করতে গেলেই হোল জিনোম করবো কিনা। এখন হোল জিনোম সিকোয়েন্স করার খরচ অনেক, এবং সেগুলোর করার মতো পুরো টেকনিক সব মেশিনপত্র সব আমাদের এখানে নাও থাকতে পারে, কিন্তু আমি যেটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং যেটা ওখানে আমি পেপারে বলেছি, যে আমরা যখন এই স্যাম্পল গুলো কালেক্ট করি জাস্ট ডিটেক্ট করার জন্য, বা যে পেশেন্ট পজিটিভ কিনা করোনা ভাইরাসের, তখন আমরা যেই অঞ্চলটুকু দেখি ভাইরাসের, বিশেষ করে আরটিপিসিআর করার সময় ওইটা র্যান্ডমলি যে কোনো একটা পার্ট না দেখে আমরা যদি আসলে কিছু সুনির্দিষ্ট অংশ বাছাই করে নিই যে আমি এই এরিয়াগুলো দেখবো, তাহলে ওটুকেই আমি সিকোয়েন্স করে কিন্তু একসাথে দুইটা তথ্য পেয়ে যাবে। একটা হচ্ছে যে পেশেন্ট পজিটিভ নাকি নেগেটিভ, আর যদি পজিটিভ হয়
তাহলে ওই পার্টটুক সিকোয়েন্স করে আমি কিন্তু তার জেনোটাইপও করতে পারবো যে কোন ধরনের ভাইরাস দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন। এবং এখান থেকে যেটা আরো খুব একটা আমি বলি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য বের করা যাবে, সেটি হলো যে ওই পেশেন্টের আসলে কি মানে কোর্স অফ যে ইনফেকশন, সে কেমন সিভিয়ার হলো কিনা, তার কনসিকুয়েন্স কি হলো, এই যে জেনো তথ্যটাকে আমরা কিন্তু ওই ক্লিনিক্যাল তথ্যের সাথে মিলাতে পারবো। এটা একটা বিরাট রকমের গবেষণার জন্য খুবই ভালো একটা ধারণা দেবে আমাদেরকে। তো এইখানে তাহলে আমি সাথে সম্পূরক আরেকটা প্রশ্ন করে নেই, কিন্তু সেটা করতে গেলে তো তাহলে প্রত্যেকটা দেশের এই ডায়াগনস্টিকের পলিসি আলাদা হতে হবে, তাই না? বিভিন্ন দেশকে বিভিন্ন ভাবে ডায়াগনোসিস করতে হবে, তখন মানে এটা মিলবে না বিভিন্ন দেশের ক্ষেত্রে। এটা কতটুকু মানে মুশতাক ভাই তো বাংলাদেশের জন্য বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি মুস্তাক স্যারকে জিজ্ঞাসা করতেছি। এটা তো অনেক একটা পলিটিক্যাল ব্যাপারও আছে বা পলিসি মেকিং ব্যাপার আছে এটার সাথে, মানে এটা কতটুকু বাস্তবসম্মত বা সেটা ঠিক আছে। তবে দেখো ওই যে যেটা শুরুতে আমরা বলছিলাম যে 300 পরিবর্তন হয়ে গেছে, আসলে 300 পরিবর্তন নিয়ে আমাদের আসলেই মাথা ঘামানোর কিছু নাই। পরিবর্তন বড় জোর মানে পরিবর্তন দেখতে হবে তোমার বড় জোর 5টা রিজিয়ন যদি তুমি ভালো করে অ্যানালাইসিস করো, তাহলে তুমি অনেকগুলো ইনফরমেশন এই ভাইরাস সম্বন্ধে পেয়ে যাবা, এবং সেটার থেকে আমরা কি ইন্টারপ্রেট করতে পারি পেশেন্টের ব্যাপারে, এগুলো আমরা কোরিলেট করতে পারবো অনেক কিছু। সুতরাং এটা আমি মনে করি যে ইউনিভার্সালও করা সম্ভব। মানে পৃথিবীর বিভিন্ন দেশে কিরকম হয়েছে, যে 3টা ধারা যেটা বললাম, ওই 3টা ধারা ধরে আমরা একটু যদি আরেকটু হাঁটি, তাহলে আমি যদি প্রথমেই 3 ধারার যে কোনো একটা পজিটিভ পেয়ে যাই, তাহলে বাকি দুটো আমার দেখা দরকার নেই। মানে আমরা একটার পর একটা বাদ দিতে দিতে দেখা যাবে শেষ পর্যন্ত গিয়ে খুব অল্প কয়েকটা অপশন আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এটা অনেক সিম্পলিফাই করা। আমি একটা প্রশ্ন করি বা আমি 3টা কমেন্ট দিই, কারণ আমি আপনার পেপার পড়ার পরে আলোচনায় মনে হয় আরেকটু জিনিসটা ক্লিয়ার হলো। আমার 3টা পয়েন্ট এখানে। আমার মনে হয় আপনার ডাটাটা আপনি আরেকটু রিফাইন করলে এখান থেকে আরো স্কুইজ আউট করা যায়, কারণ এটা তো অবশ্যই এত সংখ্যায় ডাটা পাওয়া সেটাও একটা বড় ব্যাপার। তো আমার 3টা কমেন্ট, প্রথম হচ্ছে আমার মনে হয় খুব ভালো হবে যদি আপনি ডাটাটা নরমালাইজ করেন, যে আমার যে এলাকাটা বা দেশটা দেখছেন সেই দেশের মোট জনসংখ্যা দিয়ে আমি যদি আক্রান্তের হারটা ভাগ করি, সেটা আপনার হয়তো দেখতে হবে যে কোন সময়ে করবেন। এটা খুব ভালো আমার মনে হয় একটা চিত্র দিবে। দ্বিতীয়টা আমার যেটা মনে হয়, আপনার এখানে কিন্তু একটা খুব ভালো একটা অপশন হচ্ছে আপনার ডাটাটা, যেহেতু ভাইরাসের যে বিভিন্ন স্ট্রেইন যে এফেক্টটা ফেলছে, এটা দেখার জন্য একটা বেস্ট উপায় হতে পারে যে আপনি যদি রিপ্রোডাক্টিভ ফ্যাক্টরটা দেখেন, যে আর নট যেটা বলা হচ্ছে এপিডেমিওলজিক মডেলে, এসআইআর মডেলে, তখন কিন্তু আপনি তুলনা করতে পারবেন যে কোন স্ট্রেইনে আর নটের হারটা হচ্ছে বেশি বা কম। এটা কিন্তু সরাসরি একটা ইন্ডিকেটর হবে। আর তৃতীয়ত হচ্ছে যেটা আপনার দেশগুলো থেকে আমি যেটা দেখলাম, যেমন স্পেনের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে, যেমন স্পেনের হটস্পটটা ছিল হচ্ছে ওদের 5 স্টার 4 স্টার হোটেল গুলো, যেখানে চাইনিজ টুরিস্টরা আসতো। তো এই আরো কয়েকটা ফ্যাক্টর থাকবে যেগুলো হচ্ছে, আমি যেমন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আমাদের অবশ্যই এত ট্যুরিজম হয় না। তো ট্যুরিজম থাকলে যেটা হয়, অনেকগুলো হটস্পট একসাথে আসে, যেখানে 1-2 জন বা 3 জন হয়তো ছড়াতে পারতো, আমার কিন্তু টুরিস্ট অনেক থাকলে একসাথে হয়তো কয়েক হাজার মানুষ ছড়ানোর পটেনশিয়াল নিয়ে আসে। আমার এই 3টা পয়েন্ট, আমার মনে হয় এই 3টা পয়েন্ট অ্যাড করলে ডাটাটা আরেকটু রিফাইন হবে, অনেক প্রশ্ন বের হয়ে আসবে সেখান থেকে। আচ্ছা, আমি একটু এখানে থ্যাংক ইউ ইফতি, অনেক খুব ক্রুশিয়াল কিছু পয়েন্ট আসলে তুলে ধরছে ইফতি। এগুলো আমি আসলে বলতে চাচ্ছিলাম কিন্তু এত গুছায় বলতে পারিনি। আমি এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যদি পপুলেশন আর কেস, টোটাল কেস এই ভাগ করেই যদি আমি রেশিও পাই, আসলে এটা কতটুকু মানে আসলে এটা সায়েন্টিফিক হবে। যেমন আমি একটু বলতে চাচ্ছি যে ঢাকা শহরের টোটাল পপুলেশন এবং ঢাকা শহরের টোটাল কেস, এইখানে রেশিও, আর বরিশালের টোটাল পপুলেশন আর বরিশালের টোটাল কেস, সেই পপুলেশন ভাগ করে যে রেশিও, এই রেশিওটা কি কম্পারেবল হবে? খুবই ভালো পয়েন্ট, এবং এটা আসলে কম্পারেবল হবে না, কারণ ডেনসিটি একটা ব্যাপার। এইগুলোর ক্ষেত্রে আমার একটা যেটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে কোনটা থেকে কোনটা ভালো, মানে এই ডেটা থেকে এই ডেটা ভালো কিনা সেটার কনক্লুশন না টেনে প্রত্যেকটাই শো করা। মানে ইফতি যে অপশনগুলোর কথা বললো, মানে সবগুলোই পাশাপাশি শো করা একটা পেপারে, এবং তারপরে ইন্টারপ্রেট করা। মানে
জাস্ট বিকজ একটা ফিগারে হচ্ছে আমার মন মতো রেজাল্ট আসে নাই, আমি ওটা বাদ দিয়ে দিব না, আমি ওটাও রাখবো। আমি ইন্টারপ্রেট করার সময় বলবো কেন আমি ওটার ইন্টারপ্রিটেশনটা নিচ্ছি না, আমি কেন ফিগার 1 এর ইন্টারপ্রিটেশন নিচ্ছি, মানে আমি সবগুলো অ্যানালাইসিসেই দিব। আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা অ্যাপ্রোচ হতে পারে। পপুলেশন ডেনসিটি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পপুলেশন ডেনসিটি এটা কিন্তু খুব হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ভালো পয়েন্ট। কত কম জায়গায় কত মানুষ আছে, কারণ তাহলে ওখানে এফেক্টেড বেশি হবে। কিন্তু আমি মনে করি যে মুস্তাক স্যার বর্তমানে যে অ্যানালাইসিসটা আছে ওইটাই হচ্ছে মানে বেজ অ্যানালাইসিস, ওইটাই হচ্ছে স্বাভাবিক ওইভাবে করা। তার সাথে এডিশনাল অ্যানালাইসিস গুলো যদি কতগুলো টেস্ট হচ্ছে, প্রতি মিলিয়নে কতগুলো টেস্ট হচ্ছে, সেটা কিন্তু একটা মার্কার এখানে। হ্যাঁ, যেমন সবগুলোই হচ্ছে এডিশনাল পয়েন্ট, একটা বড় ফ্যাক্টর ডেফিনেটলি যে কোনো ডাটা তুলনা করার সময়। যে আমার একটা দেশে মানে পপুলেশনে মানে টেস্টই হচ্ছে কম, মানে প্রতি মিলিয়নে, সেখানে ডেটার সাথে তো আমি একটা দেশের টেস্ট হচ্ছে অনেক বেশি। যেমন আপনি কিন্তু ইউকে আর জার্মানিকে তুলনা করতে পারবেন না, মানে টেস্টিং এর যখন আমরা দেখব, কারণ ইউকেতে আমরা ইফতির কিন্তু খুব ভালো একটা পয়েন্ট ছিল, যেটা ওই আননোটের পয়েন্টটা, কেউ যদি গ্রাফ দেখে হচ্ছে আননোট কে নেয় ইনস্টেড অফ টেকিং আদার মেজার্স। আচ্ছা, আমরা এই পর্যায়ে আমরা মোটামুটি আলোচনার 45 মিনিট পার করে ফেলেছি। এখন আমরা অনেকক্ষণ আসলে পেপার নিয়ে কথা বললাম, এবং একটা জিনিস একটু বোঝা উচিত যে বিজ্ঞানের যে একটা সুন্দর কালচার আছে, যে আমি আমার শিক্ষকের পেপার নিয়ে সমালোচনা করতে পারছি, তার সাথে তার কোন পয়েন্ট ভালো লাগছে না এটা নিয়ে আমরা আলোচনা করছি। এটা হচ্ছে সায়েন্সের একটা ট্রু স্পিরিট, যে আমরা শুধু এটা শুধুমাত্র মুস্তাক স্যারের পেপার না, এটা ইফতি পেপার পাবলিশ করলে সেটা নিয়ে আমরা করি, বাঁধন বার করলে সেটা নিয়ে আমরা করি। সো ইটস এ গুড কালচার অফ সায়েন্স। আমি ফেরত যাব এই লাইভের প্রথম প্রশ্ন, যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো যখন মিডিয়াতে এই নিউজটা গিয়েছে, তখন বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভাবে, আমরা তো জানি যে এখন যুগটা হচ্ছে দেখুন ভিডিও সহ এই টাইপের টাইটেল থাকলে মানুষ বেশি ক্লিক করে। তো আপনার কাছে কি মনে হয় মুস্তাক স্যার, যে এই আমি অবশ্যই মনে করি যে কোনো গবেষণাকে মোর আর নিউজ পোর্টালে আনা উচিত, মানুষের সায়েন্স সম্পর্কে জানা উচিত। তো এইটার কি টাইটেল বাংলাতে সবচেয়ে ভালো করে জিনিসটাকে বোঝাতে পারে, আপনার মতে কি মনে হয়? এটার আমার কাছে আমার গত কয়েকদিনের যে এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে মনে হচ্ছে যে মিডিয়ায় সায়েন্স কমিউনিকেশন আমাদের তো অবশ্যই করতে হবে বা করা দরকার, কিন্তু এটা একটা দুইধারী তলোয়ারের মতো আসলে বিষয়টা, যে দুই দিকে আসলে সে কাটে। দর্শক, আমরা সম্ভবত কিছুটা ইন্টারনেট সংক্রান্ত গোলযোগের পড়ে গিয়েছি, যেখানে হয়তো মুশতাক স্যার কিছুক্ষণের মধ্যে আবার ফেরত আসবে, বাট আমরা আমাদের কিন্তু এই আলোচনাটা চালিয়ে যেতে পারি। যেমন মুশতাক স্যার যে জিনিসটা বলতে চাচ্ছিল, যে সায়েন্স বিজ্ঞানীরা যখন করে আর সায়েন্স মিডিয়াতে যখন আসে, এর মাঝখানে সায়েন্সটা অনেকে চেঞ্জ করে ফেলে, ঠিক আছে? যেমন আমি এটা একটা খুব ভালো এক্সাম্পল মনে পড়ছে, যে এটা খুবই মেইনস্ট্রিম মিডিয়াতে আসছিল, যে কিছু গবেষক বের করেছিল যে সার্টেন হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্যান্সারের কিছু কোষকে মেরে ফেলতে পারে। হাইড্রোজেন সালফাইড কিছু গ্যাস ক্যান্সারের কোষকে মেরে ফেলতে পারে, এবং এটা যখন মিডিয়াতে কভার করেছে, তারা বলেছিল স্মেলিং ফার্ট ক্যান কিওর ক্যান্সার। কারণ আমরা জানি ফার্টে বা বায়ু ত্যাগ করার সময় সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। তো অনেক সময় মানুষের জন্য নিউজটাকে আই ক্যাচিং করতে মানুষ অনেক সিম্পলিফাইড ভার্সন ইউজ করে, বাট বিজ্ঞান যেখানে এত সিম্পলিফাইড হতে বলে না। আচ্ছা, মুস্তাক স্যার ফেরত এসেছে, আমরা তার কাছে ফেরত যাচ্ছি। থ্যাংক ইউ। তো আমি যদি এটাকে আমি যাদের সাথে তথ্য শেয়ার করেছি, আমি আসলে এই কোরিলেশনের জায়গাটার চেয়েও আগের বছর পর্যবেক্ষণ, যেটা যে আমরা যদি ওটা বলি যে পৃথিবীর যেই কম আক্রান্ত দেশগুলোতে কিছু পরিবর্তিত ভাইরাস দেখা যাচ্ছে, এরকম একটা থিম যদি আমরা সেট করি, বা এটাকেই হয়তো আরেকটু কনসাইজ করতে হবে আর কি, যে কম আক্রান্ত শহরগুলোতে অথবা দেশগুলোতে ভাইরাসের একটি বিশেষ ধরনের আধিক্য আছে। এখন এই যে বললাম যে আধিক্য আছে, এটা দিয়ে কিন্তু আমি আসলে বলছি না যে ওই ভাইরাসটা এটার কারণ, আমি আসলে ইন্ডিকেট করছি যে আমাদের এই আধিক্যটার সাথে সম্পর্ক আছে কিনা, এটা নিয়ে আমাদের এখনই আসলে দেখা দরকার, গবেষণা হওয়া দরকার। কারণ হলো যে যেহেতু ভাইরাসটা হচ্ছে প্রাইমারি রিজন এই ইনফেকশনের, এবং যেই ক্রাইসিস নিয়ে আমরা কথা বলছি, ভাইরাসটি হচ্ছে প্রথম কারণ। সুতরাং এটার যদি একটি বিশেষ ধরন কোথাও বিরাজ করে, তাহলে সেটাকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার। এইটা হচ্ছে মানে আমার জায়গা থেকে স্পিরিট আর কি।
এবং আমি I- কমিউনিকেট করার সময় এই জিনিসটাই আসলে বারবার বলার চেষ্টা করেছি যে আমাদেরকে এটা দেখা দরকার আরো গভীরভাবে। এটা I think খুবই ভালো এই একটা point টা পয়েন্ট যে I think আপনি যেভাবে বলছেন আমি এটার সাথে খুবই খুবই এখন এগ্রি করি এই কথাটার সাথে, যে এই রিসার্চটা দেখায় কেন এটা নিয়ে আরো স্টাডি করাটা অনেক বেশি জরুরি, এবং আই থিঙ্ক এই টাইপের রিসার্চ আরো হওয়া উচিত। আর আরেকটু অ্যাড করতে চাই, যেটা নিয়ে মুস্তাক স্যার কিছুক্ষণ আগে কথা বলছিল, যে যেহেতু এক এক দেশে এক এক রকম জিনোম সিকোয়েন্স পাওয়া যাচ্ছে ভাইরাসের, তার মানে অবশ্যই বাংলাদেশেও এই জিনোম সিকোয়েন্স করে দেখা উচিত, তাহলে না হলে আমাদের পলিসি মেকিং ঠিক হবে না। এবং আমি জানি অলরেডি বায়োটেকনোলজিস্টরা এটা নিয়ে অলরেডি সরকারের কাছে আবেদন করছে যে আমাদের একটা পয়েন্ট এই সম্পর্কে তৈরি করা যায়। আমি মুস্তাক স্যারের কাছে জানতে চাই, বিকজ আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে বাংলাদেশের এই সকল কাজের জন্য বেশ পরিচিত, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমাদের ওইখানটাতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিনোম সিকোয়েন্স করার জন্য নেশন ওয়াইড করোনা ভাইরাসের কোনো ধরনের কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে? কারণ আমি অ্যাটলিস্ট জানি যে আমার সুপারভাইজার যিনি ছিলেন ডিপার্টমেন্ট, শরীফ আখতারুজ্জামান স্যার, উনি এই ধরনের কাজের জন্য বেশ পরিচিত। তো আমি আপনার কাছে একদম আপডেট জানতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের তুমি যার কথা বললে শরীফ আখতারুজ্জামান স্যার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনা সংক্রান্ত যে রেসপন্স তার সমন্বয়ক আমাদের বিশ্ববিদ্যালয়ে। এবং স্যার আসলে অনেক আগ থেকেই এইটার জিনোম সিকোয়েন্সিং এর যে করা দরকার এই পত্রিকায় লেখালেখি করেছেন। উনি ডেইলি স্টারে খুব সুন্দর একটি কলাম লিখেছেন, ওনার ব্যক্তিগত জায়গা থেকেও বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। সুতরাং ইউনিভার্সিটির ভিতরে কিন্তু এটার ব্যাপারে একটা কনসেনসাস আছে যে আমাদের এটা হওয়া দরকার। এখন এটা কিভাবে হবে এবং কাদের মাধ্যমে হবে সেটা নিয়ে আমার মনে হয় হয়তো কিছু কি বলা যায়, মানে মতভেদ বলবো না, কিন্তু নিচে কিছু আলাপ আলোচনা চলছে যে এটা আমরা বেস্ট কি পলিসি আছে যেটা করা যেতে পারে। আমি একটু জাস্ট অ্যাড করি এখানে যে আমরা যেমন একটু নেপালের কথা বারবার বলছি যে নেপালের একজন স্টুডেন্ট ওখানে আক্রান্ত হয়ে এসেই তার জিনোম সিকোয়েন্স করে ফেললো। নেপালের ওই একটা সিকোয়েন্সই আছে আসলে, এবং এই একটা সিকোয়েন্স হয়তো তার ল্যান্ডসেটে একটা পেপার হয়েছে, কিন্তু এটা থেকে আসলে খুব তেমন কোন ইনফরমেশন আসলে এখানে পাওয়া যাবে না। আমাদের আসলে দরকার রিপ্রেজেন্টেটিভ সিকোয়েন্সিং, যেটা ইভেন ইউকের ক্ষেত্রে বা বড় দেশগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে যে ওরাও কিন্তু সিকোয়েন্স গুলো ডিসপ্রপোর্শনেটলি করেছে। মনে করো এক জায়গা থেকে এসছে 3000, আর এক জায়গা থেকে আসছে 50। এখন এই 3000-এর সাথে 50টাকে কোনোভাবেই তুমি এই যে অ্যানালাইসিস করতে গিয়ে মিলাতে পারছো না। সুতরাং ওরা যদি এটা করতো যে আমরা সিকোয়েন্সটাকে, এটার একটা বড় কারণ হলো আমার ধারণা শুধু আমাদের দেশ না, পৃথিবীর কোনো দেশই এই মলিকুলার এপিডেমিওলজি অথবা সিকোয়েন্সিংটাকে, যে তার এই ভাইরাস এই ইনফেকশনটাকে ম্যানেজ করার জন্য যে ব্যবহার করবে এই কোনো প্ল্যান কিন্তু কেউ করেনি। এটাই আমার এখনকার পর্যন্ত যেটা অবজারভেশন। এরা আসলে সিকোয়েন্স করে জমা দিচ্ছে, ইটস লাইক ডাম্পিং দ্য ডেটা, কিন্তু এটাকে আবার গো ব্যাক করা, এটা অ্যানালাইসিস করে কাদের থেকে সিকোয়েন্সটা এসেছিল সেই লোকজনগুলোকে একটু ফলো করা, তাদের কি হয়েছে, তারা বেঁচে গেছে নাকি মারা গেছে, তারা কিভাবে ফাইট করেছে, এটা যদি আমরা, তুমি চিন্তা করো এখন 15,000 ডেটা অলরেডি জমা হয়ে গেছে। এই 15,000 ডেটা থেকে কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারতাম, কিন্তু তথ্যগুলো আসলে কোথাও ইন্টিগ্রেটেড হয়নি এখন। সুতরাং বাংলাদেশেও আনফরচুনেটলি আমরা নিশ্চয়ই অনেক পিছিয়ে আছি। আমি যেটা এটা হলে একটা তথ্য দিব শুধু, যে মুশতাক এটা অনেকজন জানে না যে আমাদের যে এই ওয়েলকাম ট্রাস্ট স্যাঙ্গার ইনস্টিটিউটে প্রজেক্ট হ্যারন নামে একটা প্রজেক্ট শুরু হয়েছে, জাস্ট এক্স্যাক্টলি মুশতাক ভাই যেটা কথাটা বলছে এটা করতে, যে এটা হচ্ছে যে বিভিন্ন ইউকে এর কাউন্টি থেকে তারা স্যাম্পল কালেকশন করে সিকোয়েন্সিং করতেছে এবং প্রত্যেকটা পেশেন্টের ডিটেইল ফলো আপও হচ্ছে at the same time. So ওদের one of the objectives হচ্ছে এটা, এবং one of the emerging results হচ্ছে যে অনেক পেশেন্টরা আছে which harbor more than one strain. So এখানেও একটু ঝামেলা আছে যে you have, মানে যখন আপনি আমরা এই যে ম্যাপস দেখতেছি যে এই স্ট্রেনটা বেশি প্যাথোজেনিক বা এটা বেশি virulent, you know, but when you have people with multiple strains তখন ইন্টারপ্রিটেশনটা একটু ট্রিকি হয়ে যায়। এবং এই জিনিসগুলো আমরা তখনই বুঝতে পারবো যখন এই ধরনের ডাটা, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড ডাটা অ্যানালাইসিস করা ফ্যাসিলিটি এবং ক্যাপাসিটি আমাদের থাকে। আচ্ছা, আমি একটু এখানে এই জায়গায় একটু বলতে চাই, যদি এরকম একটা ডিজাইন করা যায় মুশতাক বাংলাদেশে, কারণ তুমি যে ক্লাসিফিকেশনটা করেছো যে একটা নির্দিষ্ট জায়গায় পরপর 3টা বেস বা 3টা সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে, এটা পুরো ভাইরাসের, আর কোথাও এই ধরনের মিউটেশন বা যতগুলো রিপোর্টেড মিউটেশন তার মধ্যে শুধু এটাই একমাত্র যেখানে পরপর 3টা বেস চেঞ্জ হয়ে গেছে, রাইট? এই ব্লক মিউটেশন।
এরকম আর পাওয়া যায়নি। এটার উপর ভিত্তি করে তাহলে তো আমার পুরা ডিএনএটা বা সরি পুরা আরএনএটা আমার সিকোয়েন্স করতে হচ্ছে না। আমার শুধু ওই রিজিয়নটাকে যদি আমি টার্গেট করে আমি একটা সিম্পল পিসিআর ডিজাইন করতে পারি বাংলাদেশে, এবং আমি যদি যে সমস্ত পেশেন্টের হসপিটালাইজেশন লাগতেছে না, বাসায় বসে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারা কনফার্মড তারা পিসিআর পজিটিভ, তাদের থেকে যদি আমরা স্যাম্পল নিতে পারি, এবং যারা হসপিটালে আসতেছে এবং তাদের মধ্যে আমাদের মাইল্ড, মডারেট, সিভিয়ার বিভিন্ন রকম হবে, তাদের থেকে যদি আমরা এরকম স্যাম্পল নিতে পারি এবং আমরা ওই পিসিআরটা করে যদি আমরা এই জিনোটাইপটা বের করতে পারি, যে এই আলোচনাটা কিন্তু আমরা একটু আগে করে ফেলছি, এবং মুস্তাক স্যার কিন্তু তার যেটা উত্তর ছিল সেটা হচ্ছে ওই ডায়াগনস্টিক পারপাজে যে স্যাম্পল গুলো নেওয়া হচ্ছে ওটাকেই যদি এমন একটা জায়গায় পিসিআর করা হতো যে যাতে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তাহলে সেগুলোকে ব্যবহার করা যেত। তো আমরা একদম শেষের দিকে চলে আসছি, আমাদের আর খুব বেশি সময় নাই। আমি একটু ডিসক্লেইমার দিয়ে নেই এই পর্যায়ে, কারণ হচ্ছে মুস্তাক স্যার এর যে প্রকাশিত একটা গবেষণাপত্র সেটা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করলাম। এর সাথে আমরা কিন্তু অনেকগুলো স্বামীর যেটা একটু আগে বললাম, আমরা অনেক ক্রিটিসাইজ করতেছি বা অনেকগুলো হচ্ছে পয়েন্ট নিয়ে আসতেছি যে এটা এই লিমিটেশন থাকতে পারে বা এই এডিশনাল অ্যানালাইসিস করা যেতে পারে। তার মানে কিন্তু এমন না আমরা বলতেছি যে এই গবেষণা হচ্ছে ভুয়া। আপনারা এটা মনে করার কিছু নাই যে যখনই বিজ্ঞানীরা একজন আরেকজনের সাথে তর্ক করতেছে তার মানে এমন না যে বিজ্ঞানটা ভুয়া হয়ে যাচ্ছে। এটা মানে আমরা আরো ভালো করে এটা বুঝতে যাচ্ছি এবং আমরা বুঝতে যাচ্ছি এর নেক্সট কি করা দরকার, এটার ভিত্তিতে পরবর্তীতে আর কি গবেষণা হওয়া দরকার, আমরা আসলে সেটা বুঝতে যাচ্ছি। তো শামিরের কাছে যাই, শামির বা মুস্তাক স্যারের কাছেও যেতে পারি যদি শেষ কোনো কথা থাকে। আমরা আসলে শেষ করব কারণ অনেকক্ষণ আলোচনা হলো। আমরা যদি আমরা লাস্টে এন্ডিং নোট নিব মুস্তাক স্যারের কাছে, তার আগে আমরা যদি বলি আমরা দু ধরনের আলোচনা করেছি মূলত। প্রথম আজকের পুরো সময় জুড়ে প্রথম আলোচনাটা ছিল মুস্তাক স্যারের রিসার্চ পেপার নিয়ে, যেখানে দেখানো হয়েছে বিভিন্ন দেশে করোনা ভাইরাসের যে জিনোম সিকোয়েন্স সেটার মধ্যে কিছুটা পার্থক্য দেখানো যাচ্ছে এবং তার উপর ভিত্তি করে কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে, একটা আভাস পাওয়া যাচ্ছে যে হয়তো জিনোম সিকোয়েন্সের উপর ভিত্তি করে এক এক দেশের ভাইরাসটা একটু খারাপ ভালো হতে পারে। তা আমাদেরকে কি মেসেজ দেয়? এটা এমন একটা মেসেজ দেয় যে আমাদের বাংলাদেশে যে করোনা ভাইরাসটা এখন ছড়াচ্ছে সেইটার জিনোম সিকোয়েন্সটা করে দেখা দরকার। আই থিংক দ্যাট শুড বি দ্য ওয়ান লাইন মেসেজ যে বাংলাদেশের করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সটা করা দরকার। কারণ মুস্তাক স্যারের যে গবেষণা এবং এ জাতীয় আরো যে গবেষণা এখন প্রকাশিত হচ্ছে তা আমাদেরকে সেই মেসেজটাই দেয়, এবং বাংলাদেশের জিনোম সিকোয়েন্স অন্য কান্ট্রির বিজ্ঞানীরা এসে করে দিবেন না, এটা আমাদের বাংলাদেশিদেরকেই করতে হবে। এবং আমরা অলরেডি খুবই আনন্দিত যে ঢাকা ভার্সিটিতে অলরেডি এটা নিয়ে কথা হচ্ছে যে এই ধরনের একটা প্রজেক্ট আসতে পারে, and I hope that comes through. এবং এখানে জাস্ট আমি একটা জিনিস অ্যাড করব যে শুধু সিকোয়েন্স করে আমাদের বসে থাকলে হবে না। ভাইয়া যেটা কথাটা বলছে ডাম্প, আমরা সিকোয়েন্স ডাম্প করি, কিন্তু এটা ক্লিনিক্যালি অ্যাকশনেবল ইনসাইটস কিভাবে আমরা জেনারেট করব, প্রগনোসিস কিভাবে আমরা দেখব একটা পেশেন্ট কি এই স্ট্রেন অফ ভাইরাসটা আছে, এটা খারাপ। এটাই বলতেছিলাম, এটাই কিছুক্ষণ আগে বলছিলাম যে বিভিন্ন আমরা ক্লাসিফাই করব যে মাইল্ড, মডারেট আর নো সিম্পটম এই ধরনের পেশেন্টদের, এবং তাদের জিনোম সিকোয়েন্স করে দেখব যে তুমি একটু আগে কথাটা বলেছিলে জিনোম সিকোয়েন্স থেকে আমি প্রেডিক্ট করতে পারবো যে ওর ট্রিটমেন্ট আউটকাম কিরকম হবে। তো অফকোর্স এগুলা এই ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা আসবে। আর সেকেন্ড যে আলোচনাটা করলাম, আই থিংক যেটা আমিও মনে করি এটা নিয়ে ভালো কথা হওয়া দরকার, সেটা হচ্ছে যে মুস্তাক স্যারের আর্টিকেলটা আসার পরে মিডিয়ারা এটাকে অনেক সময় এমন ভাবে উপস্থাপন করেছে যেটাকে আমাদের কাছে একটা মিস ইন্টারপ্রিটেশন মনে হয়েছে। বাট আমি খুবই খুশি যে মুস্তাক স্যার যেভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করেছে যেটা আসলেই তার রিসার্চটাকে ভালো করে এক্সপ্রেস করে। তো এই দুইটা পয়েন্টই আমরা আমাদের আলোচনা শেষ করব। শেষে আমি মুস্তাক স্যারকে বলবো যে করোনা ভাইরাসের এই সময়ে আপনার যারা এখন আমাদের সাথে লাইভে ভিউয়ার আছেন তার উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকে সেটা দিয়ে আমরা শেষ করবো। স্যার, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ শামির, अगेन সবাইকে অনেক ধন্যবাদ। আমার গবেষণার যেটা চালাচ্ছিলাম সেটা কিন্তু নেক্সট ফেজে চলছে এবং আরো অনেক ইন্টারেস্টিং বেশ কিছু তথ্য বের হয়ে আসছে, সেটা ইনশাআল্লাহ শেয়ার করবো তোমাদের সাথে। আর শেষ যে মেসেজ সেটা হচ্ছে যে আমি আসলে প্রচন্ড আশাবাদী মানুষ এবং আমি সবাইকে এই কথাটি বলতে চাই যে এই ভাইরাস এটা কিন্তু শেষ হবে এক সময়, এবং এটা কত তাড়াতাড়ি করা যায় সেটার জন্যই আমাদের চেষ্টা। কিন্তু এটা কোনো সন্দেহ নাই যে এই যে প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, যে বিপদ আমরা দেখতে পাচ্ছি, এটা অচিরেই আসলে এটা একটা সমাধানের দিকে যাবে। আমরা কিছু ভ্যাকসিন ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, ওষুধপত্র আরো কি মেডিসিন কাজ করে সেগুলোর ব্যাপারেও কাজ হচ্ছে। সুতরাং আসুন আমরা সবাই
এটার যে মোকাবেলার জন্য সরকার হোক বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোক তারা যে গাইডলাইন গুলো দিচ্ছে সেটা আমরা মেনে চলি। আর এট দ্য সেম টাইম আমরা ইতিবাচক থাকি যে এবং বিজ্ঞান ভিত্তিক যে তথ্যগুলো আছে সেগুলো আমরা যথাসম্ভব অথেন্টিক যে সোর্স যেটা এবং যথাসম্ভব ওপেন মাইন্ড যেটা, এটা নিয়ে আমরা যেন বিজ্ঞান ভিত্তিক তথ্যগুলোকে আমরা বিবেচনা করি এবং সবসময় আপডেটেড থাকি, সেটার দিকেই আমি সবার নজর কাড়বো। আর সবাইকে আবারও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনি আপনার অনেক ব্যস্ত সময় থেকে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, মুশতাক স্যার যে কথাটা বললেন, বিজ্ঞান ভিত্তিক তথ্য জানার চেষ্টা করব এবং প্রপার সোর্স থেকে বিজ্ঞান জানার চেষ্টা করব। বিজ্ঞান আমরা যেমন আমাদের এই করোনা কাজ করার একটা মূল উদ্দেশ্য ছিল যারা বিজ্ঞান নিয়ে কাজ করে এমন মানুষদেরকে ডেকে এনে তাদের কাছ থেকে বিজ্ঞানের কথা শোনা, যাতে করে মিস ইন্টারপ্রিটেশন কম হয়। দর্শক, আপনারা অনেকক্ষণ আছে মনোযোগ দিয়ে এই রমজান মাসে রোজা রাখার পরে কথা শুনলেন। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুস্থ থাকবেন। অবশ্যই ইবাদত বন্দেগী করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন এবং একই সাথে বাসায় থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং এর রুল মেনে চলুন, স্টে হোম, স্টে সেফ। আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম। বাই। ওয়ালাইকুম আসসালাম।